আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রাইট ফ্রম ভার্বসে বাকি যে রুলস গুলো আছে এগুলো সবগুলো ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবো। এবং এই কারণে আমি আপনাদেরকে বলেছি যে আজকের ক্লাস ভালোভাবে কমপ্লিট করলে আমরা ইনশাল্লাহ আর মিনিমাম 5টা প্রশ্ন আমরা কমন পেতে পারি নিবন্ধন পরীক্ষায়। আর যারা নিবন্ধন ছাড়া অন্যান্য পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করবেন, বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সেটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে একেবারে বিসিএস পর্যন্ত বাকি ম্যাক্সিমাম জায়গাতে যা প্রশ্ন আসে গ্রামারের, বিশেষ করে ভার্ব রিলেটেড, তার একটা বড় একটা কালেকশন হচ্ছে আজকের এই ক্লাসটা ইনশাল্লাহ। প্রথমেই আমি চলে যাচ্ছি আজকের ক্লাসের একেবারে শুরুর দিকে। আপনারা গত ক্লাসে সম্ভবত জেনেছিলেন টেন্সের ফাংশন। আচ্ছা, আমাকে কেউ একজন কি মনে করিয়ে দিবেন কাইন্ডলি যে আমার গত ক্লাসে কোন রুলস গুলো আপনাদের সাথে লাস্ট আলোচনা করেছিলাম? প্লিজ একটু কাইন্ডলি একটু বলবেন। কন্ডিশনালস, ওকে। রাইট ফ্রম ভার্বসের তাহলে আমি একেবারে শুরু থেকে যাচ্ছি। রাইট ফ্রম ভার্বসের বেসিক্স হচ্ছে আমাদের টেন্স। আর যাদের টেন্সের স্ট্রাকচার গুলো ভালো করে জানা থাকে তাদের জন্য এটা একদম সহজ। তো রাইট ফ্রম ভার্বসের ক্ষেত্রে 12টা টেন্সের যে স্ট্রাকচার সেগুলো আপনারা ভালো করে মনে রাখার জন্য বা বোঝার জন্য আমি প্রথমে আপনাদের স্ট্রাকচার গুলো মনে রাখার একটা পদ্ধতি একটু বলে দেই। সেটা হলো আমরা ছোটবেলা থেকে রাইট ফ্রম ভার্বসের ক্ষেত্রে আমরা যখন টেন্সের প্রয়োজন হয় আমরা টেন্সের স্ট্রাকচার গুলো সাধারণত মুখস্থ করি এইভাবে যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এইভাবে আমরা একটা লম্বা চওড়া স্ট্রাকচার মনে রাখি। তো আজকে আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা এটা মনে রাখবেন এইভাবে। শুধুমাত্র ভার্বের বেস ফর্ম বা পাস্ট ফর্ম বা কোন অক্সিলারি হচ্ছে শুধু এইটুকু মনে রাখবেন। তো সেটার আলোকে আমি আপনাদেরকে টেন্সটা একেবারে যদি এক নিমিষে যদি বলে দিতে চাই তাহলে হচ্ছে আপনি প্রথমে 3টে ইন্ডিপেন্ডেন্ট টেন্স মনে রাখবেন। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স মানে হচ্ছে উইল এর পরে ভার্বের বেস ফর্ম। তারপর আমরা যেটা পাই সেটা হচ্ছে পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে শুরু করে পাস্ট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবং সেখানে কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে মনে রাখবেন ভার্বের আইএনজি। এটা একদম শিওর যে এখানে ভার্বের আইএনজি ছাড়া অন্য কোনো অপশন এখানে আসলে হওয়ার সুযোগ নেই। সো এখান থেকে আপনার শুধু একটা কথাই মনে রাখবেন, প্রত্যেকটা কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, মানে মূল ভার্বের আইএনজি। আর অক্সিলারিটা কি হতে পারে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি হচ্ছে এম ইজ আর, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি হচ্ছে ওয়াজ কিংবা ওয়ার, এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি হচ্ছে শ্যাল বি বা উইল বি। এরপর আসেন, যদি কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আবার যেহেতু আরেকটা আছে পারফেক্ট কন্টিনিউয়াস, যদি আপনি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যান সেখানেও কিন্তু মূল ভার্বের আইএনজি, শুধু অক্সিলারিটা একটু ডিফারেন্ট। তো অক্সিলারিটা কিভাবে ডিফারেন্ট হয়? পারফেক্ট টেন্সের সাথে মূলত একটা বিন যুক্ত হয়। যেমন আমি এই ক্ষেত্রে পারফেক্ট বলে ফেলি আপনাদেরকে আগে। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমরা পাই সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বে পাস্ট পার্টিসিপল। তাহলে আপনার মনে রাখতে হচ্ছে সাবজেক্টের ব্যাপারটা না, বরং অক্সিলারি হ্যাভ হ্যাজ আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। প্রত্যেকটা পারফেক্ট টেন্সের মূল ভার্ব হচ্ছে পাস্ট পার্টিসিপল হয়। সো হ্যাভ হ্যাজ এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আর এই যে প্রত্যেকটা পারফেক্ট টেন্সের অক্সিলারিটা আমরা পেলাম, এটার সাথে বি ডাবল এন বিন যুক্ত করে দিলেই এটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা পাই সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা যদি এই হ্যাভ অথবা হ্যাজ এর সাথে বিন যুক্ত করে দেই, দ্যাট মিন্স হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে ভার্বের আইএনজি যুক্ত করলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা বিষয় মনে রাখতে হবে, প্রত্যেকটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে আমরা ফর অথবা সিন্স ব্যবহার করি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে ফর সিন্স না দিলে আপনার এটা পূর্ণাঙ্গ ভাবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। আবার আসেন পাস্ট পারফেক্ট টেন্স, আমরা অক্সিলারি পাই হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে আমার প্রয়োজন হচ্ছে হ্যাড বিন, অর্থাৎ হ্যাড এর সাথে আমি বিন যুক্ত করব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাড করব, সরি ভার্বের আইএনজি যোগ করব, এবং সর্বশেষ ফর অথবা সিন্স। ফিউচার পারফেক্ট টেন্সে আমরা অক্সিলারি পাচ্ছি উইল হ্যাভ, তারপর মূল ভার্ব পাস্ট পার্টিসিপল। যখন সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে, ওই উইল হ্যাভ ভার্বটা, অক্সিলারি ভার্বটা, এটা হয়ে যাবে বিন যুক্ত, অর্থাৎ উইল হ্যাভ বিন, তারপরে মূল ভার্বের আইএনজি, এবং এরপরে ফর অথবা সিন্স অথবা টিল আনটিল প্রয়োজন হলে আমরা সেটা বসাবো।
সো এখন তাহলে আমাদের টেন্সের স্ট্রাকচার একেবারে ক্লিয়ার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আহ, এই টেন্সের স্ট্রাকচারগুলো আমরা কাজে লাগাবো। সেগুলো কাজে লাগানোর উপায় কি? উপায় হচ্ছে কিছু কিওয়ার্ড। ইংলিশ এমন কিছু কিওয়ার্ড আছে যেগুলো দেখলে আপনি খুব সহজে বুঝে নিতে পারবেন বাক্যটা কোন টেন্সে হচ্ছে। সো এই ধরনের একটা প্রথম রুল আমরা পাচ্ছি, সেটা হচ্ছে, একটু সবাই দেখেন ভালো করে। বর্তমানে কোনো কাজ করা অভ্যাসগত কর্ম অথবা চিরন্তন সত্য বোঝালে, হ্যাঁ, এই ধরনের ফাংশন বোঝালে তখন আমরা সেটা সাধারণত কোন টেন্সে ব্যবহার করব? সবাই বলেন তো দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে আপনারা যদিও দেখতে পাচ্ছেন রুলসটা, তারপরও আপনারা সবাই এই ওয়ার্ডগুলো একটু বারবার করে পড়বেন। কি কি ওয়ার্ড দেখেন? কিছু শব্দ এখানে দেওয়া আছে: অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, জেনারেলি, নর্মালি, সামটাইমস, অকেশনালি, অ্যাট টাইমস। এগুলো অর্থ হচ্ছে মাঝে মাঝে। সামটাইমস মানেও মাঝে মাঝে, অকেশনালি এবং অ্যাট টাইমস এগুলোর অর্থ হচ্ছে মাঝে মাঝে। আর ডেইলি, রেগুলারলি, ফ্রিকুয়েন্টলি, এভরি যুক্ত যে কোনো শব্দ হতে পারে, সময়বাচক শব্দ। এভরি মর্নিং, এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি টাইম। অথবা অন হলিডেজ, মানে প্রতি হলিডেজে। অথবা অন ফ্রাইডেজ, তার মানে এভরি ফ্রাইডে বোঝায় আর কি। অন সানডেজ, প্লুরাল, তখন এর মানে হচ্ছে এভরি সানডে, মানে প্রত্যেক শনিবারে যে কাজটা হয় সেটাও এক ধরনের অভ্যাসগত কাজ। সো এই যে আমরা নিয়মিত কোনো কাজ করা, অভ্যাসগতভাবে কোনো কাজ করা, চিরন্তন সত্য বোঝানো, এগুলো সবগুলোর ক্ষেত্রে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। এখন আবার আসেন এগুলোর প্রয়োগটা কিভাবে হবে। ধরেন পরীক্ষায় আপনি দেখলেন টিচার স্যাড, টিচার বললেন, এখানে ইনভার্টেড কমার ভেতরে দ্য আর্থ রাউন্ড দ্য সান। তাহলে এটা একটা চিরন্তন সত্য আমরা পেলাম। এই জন্য দি আর্থের পরে যে ভাবটা হবে, যেহেতু প্রেজেন্ট ডিফিনিট টেন্স চিরন্তন সত্য বোঝালে, তার মানে প্রেজেন্ট ডিফিনিট বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এই মুভটা, এটা মুভস, এটা মুভড বলা যাবে না, হ্যাজ মুভড বলা যাবে না, মানে অন্য কোনো টেন্সে ইউজ করা যাবে না। যেহেতু এটা চিরন্তন সত্য, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে, মুভস। আর এর বাইরে ভার্বের সাথে এখানে এস কেন যুক্ত হয়েছে এটা আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। ভার্বের সাথে এস যুক্ত হওয়ার কারণ হচ্ছে সাবজেক্ট যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন আমরা সাধারণত কি করি? আমরা তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি। এই কারণে আমরা আহ, সেটা এখানে অ্যাপ্লাই করলাম। তারপরে দ্য ম্যান সেলডম স্মোক, লোকটি তেমন একটা ধূমপান করে না। তো যে কোনো একটা কাজ যদি কেউ খুব একটা করে না বোঝায়, সাধারণত বা অভ্যাসগত ভাবে খুব একটা করে না, তখন আমরা সেলডম, হার্ডলি ওয়ার্ডগুলো ইউজ করি। অথবা স্কেয়ার্সলি, রেয়ারলি এগুলো আমরা ইউজ করি। এগুলোও নর্মালি থাকলে আমরা এগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। যদিও সেলডম শব্দটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সবসময় ব্যবহার করতেই হবে এরকম হয়তো আহ, জোর দিয়ে বলা যায় না, তবে সাধারণত আমরা ব্যবহার করি। এরপর আসেন রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন সারপ্রাইজ এন্ডিংস, মানে রবীন্দ্রনাথের গল্পে প্রায় সময় কিছু বিস্ময়কর কি থাকে, আহ, মানে এন্ডিং থাকে, বা বিস্ময়কর ভাবে এটা ফিনিশিং দেওয়া থাকে, বা শেষের অংশটা একটু বিস্ময়কর হয়ে থাকে। তো এখানে এটা প্রায় সময় হয়ে থাকে অফেন। আর অফেন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো সাবজেক্ট যেহেতু এখানে প্লুরাল, তাই এখানে হ্যাজ দেওয়া যাবে না, এটা হবে কি হ্যাভ। এভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব যখনই আমি বুঝবো সেটা চিরন্তন সত্য, বা সেটা প্রায় সময় হয়, অথবা নিয়মিত হয়, বা অভ্যাসগতভাবে হয়, কিংবা বাক্যের মধ্যে এমন কোনো শব্দ আছে যে শব্দটা এই ধরনের অর্থ বোঝায়। সেই শব্দগুলো কি অলরেডি বলেছি আপনাদেরকে। অলওয়েজ, অফেন, সেলডম, এই ধরনের যে ওয়ার্ডগুলো আপনি এখানে পাচ্ছেন, এভরি মর্নিং, এভরি ইয়ার, এই ধরনের শব্দগুলো দেখলে আমরা তখনও বুঝতে পারি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নাও কামিং টু দি নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে, এবার দেখেন এখানে ছোট্ট একটা নোট দিয়েছে। এই নোটটা আপনি একটু পড়ে নিন। কমিউট আর বি ইন দ্য আর্মি, এই দুটো অর্থটা এখানে কিছু এরকম নোট, এগুলো আপনারা একটু পড়ে নিন। এখন আসেন এবার সেকেন্ড আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা এই চিরন্তন সত্য বা যেগুলো প্রেজেন্ট টেন্সের ফাংশন পেলাম, সেগুলোর সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা পার্থক্য সাধারণত থাকে। সেই পার্থক্যটা আসলে কি? সেটা হচ্ছে একদম সিম্পল। আপনি যে কাজটা বর্তমানে করছেন সেই কাজটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন এখন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আপনাদের সাথে আমি ইন্টারাকশন করছি, আপনাদের সাথে কথা বলছি। আই এম গিভিং মাই লেকচার রাইট নাও, আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে পড়াচ্ছি বা আপনাদেরকে লেকচার দিচ্ছি। কেমন? সো আই এম ডেলিভারিং মাই লেকচার, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সেন্টেন্স এখানে না রাইট নাও থাকতে পারে, নাও থাকতে পারে, অ্যাট প্রেজেন্ট থাকতে পারে, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট। ঠিক আছে? এই ধরনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তবে এখানে কয়েকটা ব্যাপার আছে, যেমন টুডে, অথবা দিস সিজন, দিস ইয়ার। হ্যাঁ, এই ধরনের কতগুলো এখানে ওয়ার্ড দেওয়া হয়েছে, এগুলো কিন্তু আবার মিক্সড ব্যবহার। কিরকম?
যেমন টুডে থাকলে এটা অনেক সময় আমরা কিন্তু ফিউচারে ইউজ করতে পারি, যেমন আজকে যে ঘটনাটা এখনো ঘটেনি, যে কাজটা এখনো হয়নি, অর্থাৎ হবে। হ্যাঁ, আমরা যদি বলি সকালে ঘুম থেকে উঠে যদি আমি বলি যে আজকে একটা ঘটনা ঘটবে, কিংবা আজকে একজন ইম্পর্টেন্ট গেস্ট আসবে, তাহলে এই যে আসবে বললাম এটা হচ্ছে ফিউচার টেন্স। সো কেউ যদি বলে টুডে অ্যান ইম্পর্টেন্ট গেস্ট উইল অ্যারাইভ, অথবা টুডে অ্যান ইম্পর্টেন্ট ইভেন্ট উইল টেক প্লেস, তাহলে এই যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, একজন গেস্ট আসবে, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এই হিসেবে আমরা ইউজ করতে পারি। আবার এটার আরেকটা ব্যবহার হচ্ছে, এটা চাইলে কন্টিনিউয়াস টেন্স ইউজ করা যায়। যেমন আমি যদি কাউকে বলি সকালে যে ভাই আমি আজকে আপনার সাথে দেখা করতেছি, হ্যাঁ আপনি প্রিপেয়ার থাকেন, আমি আসবো, তাহলে আমি কি বলতেছি এটা, যে হ্যালো ব্রাদার, আই এম গোয়িং টু মিট ইউ টুডে, ঠিক আছে, অথবা আই এম মিটিং ইউ টুডে, অথবা আই এম ভিজিটিং ইউর হাউস টুডে। এই যে আমি কথাটা বললাম, তার মানে আমি কোনো একটা কাজ করতে যাচ্ছি, এটা বোঝানোর জন্য অনেক সময় টুডে, ইভেন, আপনার আশ্চর্য হবেন, ইভেন টুমরো কিংবা ফিউচার টেন্সের কোন একটা ওয়ার্ড যদিও থাকে, যেমন আগামী সপ্তাহে, আগামী মাসে আমি আপনার সাথে দেখা করতে যাচ্ছি, এই ধরনের ভবিষ্যৎকালে কেউ কোনো কাজ করতে যাচ্ছে, এই সেন্সেও কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা নিয়ম আছে, যদিও সেটা এখানে বলা হয়নি, বাট এটা আমি আপনাদেরকে অগ্রিম বলে দিচ্ছি। আমার টোফেল ক্লাসের কিছু রিলস আপনারা যেগুলো পাচ্ছেন, সেখানে এই ধরনের একটা আইটেম হয়তো আপনারা কিছুদিন পর পাবেন। সম্ভবত সেই টপিকটা এখন আপনাদের রিলসে আসেনি, তাই মূলত এটা এখনো অ্যাভেলেবল না। তবে ক্লিপস্টো পেলে এই ধরনের একটা আইটেম আছে, আর যারা কোর্স এনরোল করবেন আপনাদের, তারা তো অবশ্যই পাবেনই। এরপর আসেন আই এম টায়ার্ড, আই গো টু বেড নাও, গুড নাইট। এই এই জায়গাতে দেখেন আমি ক্লান্ত, এবং সে কারণে এখন আমি কি শুতে যাচ্ছি। সো আই এম গোয়িং টু বেড নাও, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স। এভাবেই আমরা যত রকম সেন্টেন্সের মধ্যে নাও দেখবো, রাইট নাও দেখবো। আচ্ছা, আরো একটা ওয়ার্ড আছে, ডে বাই ডে আছে, গ্র্যাজুয়ালি আছে, ঠিক আছে, ইয়ার আফটার ইয়ার, এভাবে এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করি। তবে স্টিল যে শব্দটা বা র্যাপিডলি যে শব্দটা, এগুলো সবসময় কন্টিনিউয়াস টেন্স হবে এটা আসলে বলা মুশকিল। মাঝে মাঝে হতে পারে এগুলা, হ্যাঁ। কিন্তু বাকি যে শব্দগুলো আমি বারবার করে বলছি, এগুলো কিন্তু সাধারণত কন্টিনিউয়াস টেন্সই হয়। কোনগুলো? যেমন নাও, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, ঠিক আছে, এই ওয়ার্ডগুলা। তারপর ডে বাই ডে, গ্র্যাজুয়ালি, এগুলো সাধারণত, বিশেষ করে ডে বাই ডে, এগুলো সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরের রুল, সেটি হচ্ছে এই যে, আচ্ছা আমি যে রুলটা একটু আগে আপনাদের বলেছি, এটা এখানে দেওয়া হয়েছে, এটা একটু দেখেন ভালো করে। এই যে নিকট ভবিষ্যতে করতে যাচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করার জন্য একটা আলাদা একটা অপশন। এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ রুল, সেটা হচ্ছে এমন কিছু ওয়ার্ড আছে ইংলিশে যেগুলো থাকলে বাক্যটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সেই ধরনের কিছু স্ট্রাকচার আমরা এখানে এখন দেখবো। আচ্ছা, ওয়ার্ডগুলো আগে একটু দেখে নেওয়া যাক। সেগুলো হচ্ছে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি। এই যে ওয়ার্ডগুলো, এগুলো মুখস্থ করে রাখবেন, এগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর বাইরে আমরা পাচ্ছি সেকেন্ড লাইনে সো ফার, আপ টু নাও। সো ফার মানে এখন পর্যন্ত, আপ টু নাও মানে এখন পর্যন্ত, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো থাকলে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে দুটো কথা ভেরি ইম্পর্টেন্ট আপনাদেরকে বলা, একটা হচ্ছে হ্যাঁ বোধক বাক্যে অলরেডি বসানো, এবং না বোধক বাক্যে ইয়েট বসানো। এটা একটু স্পেশাল কেস, এটা একটু আপনার মনে রাখবেন। এখানে কি হচ্ছে, এখানে মূলত এই হ্যাভ বোধক সেন্টেন্সের ক্ষেত্রে যেটা হচ্ছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস অলরেডি প্লাস পাস্ট পার্টিসিপল, অর্থাৎ কোন একটা সেন্টেন্সে যদি কেউ ইতিমধ্যে কোনো কাজ করেছে বোঝায়, তখন সেন্টেন্সে অলরেডি বসাতে হয়, এবং এই অলরেডিটা সেন্টেন্স সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাবোধক সেন্টেন্সের ক্ষেত্রে বসে। অন্যদিকে সেন্টেন্স যদি নাবোধক হয়, নাবোধক সেন্টেন্সে অলরেডি বসানো যায় না, তবে নাবোধক সেন্টেন্সে আমরা ইয়েট বসাতে পারি। এই দুইটার বৈশিষ্ট্যটা একটু এই কারণে মনে রাখবেন, নাবোধক সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যেমন অলরেডি বসাতে পারি না, আবার হাবোধক সেন্টেন্সের ক্ষেত্রে ইয়েট বসানো যায় না। সহজ করে যদি বলতে হয়, অলরেডি হাবোধক সেন্টেন্সে বসে অ্যাফার্মেটিভে, আর ইয়েট শব্দটা বসে নাবোধক সেন্টেন্সে। এবং আরেকটা শব্দ এখানে আপনারা দেখবেন, এই যে এভার শব্দটা, এই এভার শব্দটা আমি একটু বোল্ড করে দিচ্ছি। এটা ইম্পর্টেন্ট, কারণ সেন্টেন্স যখন প্রশ্ন করা হয়, তখন সাধারণত আমরা এটা ব্যবহার করি। যেমন হ্যাভ ইউ এভার গন টু সিলেট, তুমি কি কখনো সিলেট গিয়েছো, এই ধরনের সেন্টেন্স আমরা বলি। আরেকটা হচ্ছে আমি এখন পর্যন্ত যা মুভি দেখেছি তার মধ্যে এটি ইশারা, দিস ইজ দ্য বেস্ট মুভি আই হ্যাভ এভার সিন। তাহলে এই যে আই হ্যাভ এভার সিন, এখানে আমরা এভার ব্যবহার করলাম। সো সেন্টেন্সে এই ধরনের আমরা এভার ব্যবহার করার জন্য প্রশ্নবোধক বাক্য বাছাই করি, কিংবা প্রশ্নবোধক বাক্যে আমরা এভার ব্যবহার করি, অথবা
হ্যাঁবোধক যদি সাধারণ সেন্টেন্স হয় তাহলে সেখানে দিস ইজ দ্য মোস্ট আই হ্যাভ এভার, দিস ইজ দ্য বেস্ট আই হ্যাভ এভার, এই ধরনের একটা সুপারলেটিভ ডিগ্রির সাথে আমরা এই আই হ্যাভ এভার দিয়ে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। আর এর বাইরে স্পেশালি মনে রাখবেন অলরেডি এবং ইয়েট, অলরেডি অ্যাফার্মেটিভ, ইয়েট নেগেটিভ, এই দুটো মনে রাখবেন। আর এবারে যে শব্দগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয় অলরেডি এবং ইয়ার ছাড়া, সেগুলো আপনারা মুখস্থ করে রাখবেন। যেমন জাস্ট, জাস্ট নাও, এই যে অলরেডি ইয়ার তো বললাম। তারপর নেভার এভার, নেভারটা আসলে ঠিক এটা এখানে আসে না, এটা হয়তো ভুল করে চলে এসেছে। লেটলি, রিসেন্টলি, এগুলা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। এবার দেখেন হি হ্যাজ জাস্ট আউট, এখানে হি হ্যাজ জাস্ট গন আউট হবে, এটা ওয়েন্ট আউট বলা যাবে না। কেন? কারণ আমরা জানি হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয় হ্যাভ, হ্যাজ হ্যাড এর পরে তাহলে গন। এরপরে দেখেন আরেকটা ভিন্ন উদাহরণ দেখবো, জাস্ট নাও হি হিজ ডিনার, এখানে বলতেছে এই মাত্র সে তার ডিনারটা কি করলো। তাহলে এখানে জাস্ট নাও এটা এমন একটা ওয়ার্ড যেটা আমরা একটু আগে জেনেছি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সো এই ওয়ার্ডটা থাকার কারণে এখানে প্রেজেন্ট পারফেক্ট দিতে হবে। সো প্রেজেন্ট পারফেক্ট মানে কি? হ্যাভ অথবা হ্যাজ বলবো অক্সিলারি, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল। তো ডিনার খাওয়া বোঝাতে খাওয়া ইংরেজি এখানে হ্যাভ শব্দটা ব্যবহার করেছে, মানে খাওয়া অর্থে কিন্তু হ্যাভটাও বসানো যায়, হ্যাভ অথবা টেক, কেমন? তাহলে এখন হি এর সাথে অক্সিলারি হবে কি? হ্যাজ, এই যে হি হ্যাজ, তারপর মূল ভার্ব পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড, তাহলে হি হ্যাজ হ্যাড। তাহলে জাস্ট নাও হি হ্যাজ হ্যাড হিজ ডিনার। এরপর আমরা এরকম যদি আরো কয়েকটা সেন্টেন্স পাই, যেমন ইয়েট, এই যে 34 নম্বর সেন্টেন্সটা একটু দেখা যায়। ইয়েট, এখানে কি আছে? ইয়েট। তাহলে ইয়েট থাকলে কি হয়? আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি, তার মানে সাবজেক্টের উপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্ব প্লাস পার্টিসিপল। তাহলে এখানে এরকম হ্যাভ এবং হ্যাজ, তারপর ভার্ব প্লাস পার্টিসিপল কোথায় আছে? একমাত্র এই বি তে আছে, দে হ্যাভ রিটেন। আর এদিকে ডি তে আছে, হ্যাভেন্ট রিটেন। তাহলে এই দুটোর মধ্যে আমরা কোনটা দিব? তাহলে আপনারাই বলেন, কেন আমি এখানে বি না দিয়ে আনসার এখানে ডি দেওয়া হলো? কেন হ্যাভ রিটেন না দিয়ে হ্যাভেন্ট রিটেন দেওয়া হলো? এবার এটা একটু আপনারা সবাই বলেন, দেখি কে কে পারেন। সবাই বলেন তো দেখি এটা। কারো আইডিয়া মনে পড়ে কেন এখানে হ্যাভ রিটেন না দিয়ে হ্যাভেন্ট হচ্ছে? ওকে, ইয়েট নেগেটিভ, তাই এখানে ইয়েট থাকলে বাক্যটা কি? ইয়েট কার সাথে বসে? নেগেটিভ বাক্যের সাথে বসে। সো ইয়েট থাকার কারণে আমরা এখানে নেগেটিভ ইউজ করলাম, হ্যাভেন্ট রিটেন। থ্যাংক ইউ দুজনকেই। তারপরটা দেখেন, এরপরে আমরা এখন আরেকটা রুল পড়বো। প্রেজেন্ট পারফেক্টের এখানে আরো বেশ কিছু উদাহরণ আপনারা পাচ্ছেন। আমি বলবো আপনারা যত বেশি প্র্যাকটিস করতে পারবেন এটা ততই আসলে আপনাদের জন্য ভালো। এরপরে আমরা এখন রুলসে চলে যাচ্ছি। সেটা হচ্ছে একটু সবাই দেখেন, প্রথমত ইয়েট থাকলে সেন্টেন্সটি, এটা একটু ভালো করে পড়ে দেখেন। ইয়েট থাকলে সেন্টেন্সটি নেগেটিভ এবং প্রেজেন্ট পারফেক্ট হয়। দ্বিতীয়ত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে স্টিল বসে। আহ, এখন উপরোক্ত বাক্যের দ্বিতীয় ক্লজটি, আচ্ছা এখানে একটা কথা বলি, এটা আগের সেন্টেন্সকে কেন্দ্র করে বলছে। তো এখানে একটা ছোট্ট নিয়ম আপনাদের মনে রাখা দরকার। রুলটা একটু দেখেন, সেকেন্ড রুলটা, কোনো কাজ আগে থেকে আরম্ভ হয়ে, আমি হলুদ মার্ক করে দিচ্ছি আপনারা যেন বুঝতে পারেন, কোনো কাজ আগে থেকে শুরু হয়ে আরম্ভ হয়ে বর্তমানে পর্যন্ত চলছে বোঝালে সেই ভার্বটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কিন্তু যে সকল ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না, বাক্যে ফর টেন্স থাকলেও তাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। এই কথাটা আপনারা কি বুঝছেন কিনা আমি ঠিক জানি না। এটা যদি না বুঝে থাকেন তাহলে এটা আপনাদের একটু ভালো করে বুঝতে হবে, কেমন? ওকে, সেটা হচ্ছে একটা উদাহরণটা পড়েন সবাই। ন্যান্সি হ্যাজেন্ট বিগান ওয়ার্কিং অন হার পিএইচডি, বলতেছে ন্যান্সি এখনো তার পিএইচডি শেষ করেনি। সরি, পিএইচডি শুরু করা, পিএইচডির জন্য কাজ করা সে এখনো শুরু করেনি। হ্যাঁ, তারপরে বলতেছে আহ এরপরে বলতেছে বিকজ শি ইজ স্টিল ওয়ার্কিং অন হার মাস্টার্স। এটা কারণ কি? কারণ হচ্ছে আহ, সে এখনো পর্যন্ত তার মাস্টার্স এর উপরে সে কাজ করছে। তাহলে এখানে ফাংশনটা কি? অর্থাৎ নেন্সি এখনো তার পিএইচডি শুরু করেনি, মানে পিএইচডি কাজটা সে এখনো শুরু করেনি, তাহলে এখনো কোনো কিছু করেনি, এটা বোঝালে প্রেজেন্ট পারফেক্ট হয়। এখানে দেখেন হ্যাজেন্ট বিগান, এখানে ইয়েট এসছে মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে ব্যবহার হওয়ার জন্য এই ইয়ারটা, অর্থাৎ যেহেতু ইয়ারটা প্রেজেন্ট পারফেক্টে বসে। আর পরেরটা হচ্ছে আবার কন্টিনিউয়াস, কারণ আমরা স্টিল দিয়ে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, যেটা আপনারা একটু আগে জানছেন। এই কারণেই এখানে এই
ইয়ের দিয়ে বাক্যটা শেষ, প্রথম ক্লজটা শেষ, আর দ্বিতীয় ক্লজটা বিকজ দিয়ে স্টার্ট হয়েছে, যেটা কন্টিনিউয়াস টেন্স দিয়ে শেষ করা হয়। তারপরে এই দ্বিতীয় অংশে আরেকটা যে কথাটা বলছে সেটা একটু খেয়াল করি আমরা। কিছু কিছু ভার্ব আছে যেগুলো ইংলিশে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না। এটা আপনারা যদি কেউ না জেনে থাকেন তাহলে আপনাদেরকে একটু আমি বলি। সেটা হলো, যেমন ধরেন আমরা ইংলিশে আজকে জানলাম, এটা হচ্ছে, ধরেন একটা প্রশ্ন আপনাদেরকে দেওয়া হলো, এই আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম নাও, এই আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম নাও, এখানে এই সেন্টেন্সটাতে আমরা সঠিক উত্তর কি লিখতে পারি, এটা একটা আপনাদেরকে আমি সুযোগ দিচ্ছি। আপনারা সবাই লিখেন, এটা একটা আনসার করবেন, আরেকটা আনসার করবেন, হি সি এ বার্ড ইন দ্য স্কাই রাইট নাও। এই দুইটার দেখে আনসার আপনারা করেন তো। ওকে, আপনারা মনে হয় মাত্র দুইটা অ্যান্সার দেখতেছি। একটা হচ্ছে হি ইজ সিং এ বার্ড ইন দ্য স্কাই রাইট নাও, আরেকটা হচ্ছে হি ইজ আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেম রাইট নাও।
আচ্ছা, আপনারা দুজনেই যেটা করেছেন সেটা হচ্ছে আপনারা এটাকে কন্টিনিউয়াস হিসেবে অ্যান্সার করেছেন। ওকে, আপনাদের নর্মাল যে আন্ডারস্ট্যান্ডিংটা অলরেডি আপনারা জেনেছেন আমাদের রুলস গুলো থেকে, সেটা হচ্ছে এটাকে আপনাদের কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। আচ্ছা, আপনাদের এটা হচ্ছে একটা জেনারেল অ্যান্সার আর কি। তো এটা খারাপ না, আপনাদের এই অ্যান্সারটা ওকে, স্যাটিসফ্যাক্টরি। কিন্তু সমস্যা হচ্ছে আমি এখানে একটা ব্যতিক্রম পয়েন্ট আপনাদেরকে একটু বলে দিই, এটা সবাই একটু মাথায় রাখবেন। ইংলিশে এমন কয়েকটা ওয়ার্ডস আছে যেগুলোকে আপনি কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্ব হিসেবে আইএনজি যুক্ত করতে পারবেন না। ঠিক আছে, আমি আবার বলছি। মানে একটা কন্টিনিউয়াস টেন্সে কি হয়, অ্যামিজারের পরে মূল ভার্বের আইএনজি হয়, বাট এই সমস্ত ভার্বগুলোকে কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্ব হিসেবে ইউজ করা যাবে না। হ্যাঁ, এগুলোকে আপনি আপনি আইএনজি যুক্ত করে অন্যভাবে ইউজ করতে পারেন। মানে অন্য একটা মেইন ভার্ব আসছে, ওইটার পাশে এটাকে সেকেন্ড ভার্ব হিসেবে আপনি নন ফাইনাইট ভার্ব হিসেবে, মানে মেইন ভার্ব ছাড়া অন্যভাবে এটাকে আইএনজি করতে পারেন, বাট মেইন ভার্ব হিসেবে এটাকে আইএনজি করা যায় না। সেই ধরনের ভার্ব কি কি আছে? এই যে হ্যাভ, নো, সি, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, এই যে এখানে ওয়ার্ড গুলো দেখেন, এই যে আন্ডারস্ট্যান্ড, তারপর হচ্ছে বিলিভ। এখানে হয়তো সবগুলো আসে নাই, বাট আমি আপনাদের কয়েকটা দিচ্ছি। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড, বিলিভ। তারপরে যেমন কেউ বলতে পারে না যে আই এম হেটিং ইউ, এটা বলতে পারে না। হ্যাঁ, আই এম লাভিং ইউ, এইভাবে বলা যায় না, অর্থাৎ এই ওয়ার্ড গুলা কন্টিনিউয়াস টেন্স হয় না। তারপরে সাউন্ড, আই এম সাউন্ডিং ইট, এরকম বলা যায় না। স্মেল, স্মেল শব্দটাকে আই এম স্মেলিং এভাবে সাধারণত বলা হয় না, অর্থাৎ এগুলোকে কারেক্ট বলা যাবে না যদি কেউ এভাবে ইউজ করে। সেই জন্য আজকে থেকে তাহলে আমরা মনে রাখবো, হি আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম নাও। পরীক্ষায় কিন্তু এই মাঝে মাঝে এই ধরনের প্রশ্নগুলো চলে আসে। তখন হি ইজ আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেম এটা বলবেন না। তখন আপনাদের সঠিক উত্তর দাঁড়াবে হি আন্ডারস্ট্যান্ডস দ্য প্রবলেম নাও, এভাবে। হি আন্ডারস্ট্যান্ডস দ্য প্রবলেম নাও। এবং এরপর হি সি এ বার্ড ইন দিস স্কাই রাইট নাও, এখানেও সঠিক উত্তর হবে হি সিজ। এখন আপনার প্রশ্ন হতে পারে স্যার এখানে নাও আছে এবং এরপরে এখানে আমি কেন কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো না? এটা অনলি বিকজ এই ওয়ার্ড গুলোকে বলা হয় স্ট্যাটিক ভার্ব, অর্থাৎ এই স্ট্যাটিক ভার্ব গুলোকে টেন্স পরিবর্তন করা যাবে না। এটা আমি একদম আলাদা করে মার্ক করে দিচ্ছি, এই স্ট্যাটিক ভার্ব গুলোকে কি করা যাবে না, কন্টিনিউয়াস টেন্সের মেইন ভার্ব হিসেবে ইউজ করা যাবে না। ঠিক আছে, একটা উত্তর দেখতে পাচ্ছি, হি হ্যাজন্ট আন্ডারস্টুড দ্য প্রবলেম। না, পারফেক্ট টেন্সেও না, এগুলো কন্টিনিউয়াস টেন্সে যদি কখনো ইউজ করা লাগে, মানে এরকম নাও বা কন্টিনিউয়াস টেন্সের মতো ওয়ার্ড যদি থাকে, সেগুলোকে আপনারা কন্টিনিউয়াস না করে ইনডিফিনিট টেন্স ব্যবহার করবেন। ঠিক আছে, অর্থাৎ এগুলো কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা যায় না, ফলে এগুলোকে ইনডিফিনিট বা সিম্পল টেন্সে ইউজ করতে হবে। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা এক্সাম্পলস। একটু হোল্ড অন প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 49 থেকে এখানে বেশ কিছু উদাহরণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এসছে। সো একটু হোল্ড অন প্লিজ। সো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটা উদাহরণ আছে। সেটা হচ্ছে আহ এই যে, যেমন মিনা অসুস্থ ফর অ্যাবাউট এ মান্থ, 1 মাস ধরে। এই তথ্যটা আসলে একটু খেয়াল করেন সবাই, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা নর্মালি কোন একটা সময় ধরে কাজ করলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু এখানে দেখেন মূল ভাবটা হচ্ছে বি। তাহলে আমরা যদি এখন কন্টিনিউয়াস টেন্স করতে যাই, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হয়, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে ভার্বের আইএনজি। তাহলে মিনা হ্যাজ বিন, এরপর বি এর সাথে আইএনজি কে যুক্ত করলে বিং। তাহলে আপনারা বলেন মিনা হ্যাজ বিন বিং ইল, এভাবে কি কখনো কোনো সেন্টেন্স দেখেছেন? নিশ্চয় না। তার মানে কিছু কিছু ভার্বকে যেহেতু আইএনজি যুক্ত করা যায় না, যেমন এখানেও সেম, মেইন ভার্ব হিসেবে বিটাকে এভাবে আইএনজি করার আসলে সুযোগ নেই, যে কারণে আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। অর্থাৎ এরকম কোনো সময় ধরে কোনো কাজ চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মাধ্যমে আমরা বাক্যটা গঠন করে থাকি। সো এটার উদাহরণ হচ্ছে এই 53। এবং এরকম আরো কিছু এরকম আপনার উদাহরণ পরীক্ষায় পেতে পারেন। হ্যাঁ, যেমন এখানে একটু আমরা দেখি 57 নম্বর প্রশ্নটা দেখা যাক। আমি টিচার, আমি একজন শিক্ষক, আমি 12 বছর ধরে শিক্ষক হিসেবে আছি বা পড়াচ্ছি। তাহলে আই হ্যাভ বিন, বিং হবে না,
এটা হবে আই হ্যাভ বিন আ টিচার ফর 12 ইয়ার্স। 12 বছর ধরে আমি শিক্ষকতায় আছি, এটা বোঝানোর জন্য আই হ্যাভ বিন আ টিচার ফর 12 ইয়ার্স। এই যে ফর বা সিন্স এগুলো আসা সত্ত্বেও আমার অ্যান্সারটা হয়ে গেল কি প্রেজেন্ট পারফেক্ট। যেমন মাই ব্রাদার অ্যাট ইউনিভার্সিটি ফর দ্য লাস্ট 2 ইয়ার্স। 2 বছর ধরে আমার ভাই বিশ্ববিদ্যালয়ে আছে। এখানে এই জায়গাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট দেখতে পাচ্ছি হ্যাজ বিন, অথচ এখানে কিন্তু কি আছে ফর এর ব্যবহার আছে, এখানেও ফর এর ব্যবহার, তাহলে ফর সিন্স যেটাই থাকুক এভাবে আনসার করতে হবে। যেমন এখানে 59 নম্বরে আই হ্যাভ বিন হিয়ার সিন্স মানডে, সোমবার থেকে আমি এখানে আছি। এখানে হ্যাভ বিন প্রেজেন্ট পারফেক্ট এবং এখানে এসছে সিন্সের ব্যবহার। সো এটা আমরা সবাই একটু মনে রাখবো। আরেকটা ছোট একটা তথ্য দিই, এই 60 নম্বরটা এটা আলাদা আমি মার্ক করে দিচ্ছি স্পেশাল। সেটা হচ্ছে নিশাদ দিস মুভি 3 টাইমস, নিশাদ এই মুভিটা 3বার দেখেছে। দেখেন, এটা তো হ্যাজ বিন সিইং হতে পারতো, হ্যাঁ আপনারা বলবেন স্যার সি এর সাথে বারবার এনজি হয় না তাই এটা হবে না, ওকে। তাহলে সি নাম্বার হতে পারতো হ্যাজ, কিন্তু হ্যাজ এর সাথে ওয়াস্ট ভার্বে পাস্ট পার্টিসিপল দেওয়া হয়নি, সেটা সে কারণে ভুল। তাহলে ডি হতে পারতো, কিন্তু ডি হলে আবার অর্থটা পাল্টে যাচ্ছে হ্যাজ বিন, ঠিক আছে। তাহলে অবশ্যই একটাই উত্তর থাকে, সেটা কি হ্যাজ সিন। আবার আরেকটা পয়েন্ট বলি, ধরেন এখানে একদম সঠিকভাবে ভার্বটা প্রেজেন্ট ডিফারেন্ট টেন্সে দেওয়া আছে, সেটা হলো নিশাদ সিজ। ধরেন সি মূল ভার্ব যেটা এস ডাবলি, সেটাই যদি এখানে দেওয়া থাকতো তারপর কি হতো, যেমন ও আচ্ছা সরি এখানে তো আরেকটা অপশন আছে যেটা এখানে অবশ্য আমার চোখে পড়েনি। এই যে হ্যাজ বিন ওয়াচিং, এখানে এটা শুধু হ্যাজ বিন না, এটা হ্যাজ বিন ওয়াচিং, অর্থাৎ এটা হচ্ছে সে আহ, দেখছে। 3বার দেখছে, অর্থাৎ এই হ্যাজ বিন ওয়াচিং এটা আছে, এটা আমি এখানে দিতে পারলাম না কেন, অর্থাৎ কেন এখানে হ্যাজ সিন হলো, প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কেন হলো, কেন এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো না। কারণ কোন একটা সময় ধরে কাজ করছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে বলছে 3বার দেখেছে, তার মানে সেটা এখনো সে দেখতে কাজটা চলতেছে, বা এখনো যে সে মুভিটা দেখতেছে এরকম কিন্তু আসলে বলার সুযোগ নেই, অর্থাৎ সে অলরেডি কাজটা করেছে। তো যেহেতু সে এখানে অলরেডি কাজটা করেছে তাই প্রেজেন্ট পারফেক্ট। তবে এর চেয়েও বড় যেটা আপনাদের জন্য শর্টকাট রুল সেটা আমি এখন বলি, সেটা খেয়াল করেন। যদি কোনো বাক্যে এমন কোনো শব্দ থাকে যেটা দ্বারা কেউ অতীতে কোনো কাজ কয়েকবার করেছে বোঝায়, তখন সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট। সো নিশাদ এই মুভিটা 3বার দেখেছে, এই যে 3বার এসেছে না, এই 3 টাইমস থাকার কারণে মূলত এটা প্রেজেন্ট পারফেক্ট। এটা হলো সবচেয়ে শর্টকাট। এর আগে যেগুলো বলেছি এগুলো হচ্ছে আসলে আপনাদেরকে জাস্ট ব্যাখ্যা বলেছি কি হলে কি হয়। হুম। আর কেন কেন অন্যান্য অপশন হয় না সেই কারণেও আপনার উত্তরটা চাইলে দিতে পারেন। কিন্তু যদি কেউ শর্টকাট উত্তর দিতে চান তাহলে হলো একবার, দুইবার, 3বার। আমি একবার সিলেট গিয়েছিলাম, আমি 3বার কক্সবাজার গিয়েছি, এই ধরনের মানে অতীতে কেউ কোনো কাজ বারবার করেছে, একাধিকবার করেছে, হ্যাঁ এই ধরনের সেন্স বোঝালে তখন আমরা প্রেজেন্ট পারফেক্টনেস ব্যবহার করি, এটা মনে রাখবেন। আরেকটা হচ্ছে এই ওয়ার্ডটা একটু খেয়াল করেন, এই ওয়ার্ডটা একটু সবাই মনে রাখেন, ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য সেকেন্ড টাইম, ইট ইজ দ্য থার্ড টাইম। এই ধরনের কোনো যদি ফেস থাকে তখন এগুলো পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এটা একটা স্পেশাল কেস। বলতেছে জেসমিন হ্যাজ লস্ট হার পাসপোর্ট অ্যাগেইন, জেসমিন তার পাসপোর্টটা হারিয়ে ফেলেছে। ইজ দ্য সেকেন্ড টাইম, এটা হলো এখন দ্বিতীয়বার। দিস হ্যাজ হ্যাপেন্ড, এটা ঘটেছে, মানে এই ধরনের ঘটনা এখন এই নিয়ে 2বার ঘটলো বা দ্বিতীয়বার এটা ঘটলো। সো এরকম ইটস দ্য ফার্স্ট টাইম, ইটস দ্য সেকেন্ড টাইম, ইটস দ্য থার্ড টাইম, এই ধরনের কখনো যদি ফ্রেজ থাকে বাক্যে, এটা আলাদা করে মুখস্থ রাখবেন এই ফ্রেজটা, সেক্ষেত্রে পরের যে ক্লজটা সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট। তারপরে এই যে দেখেন এখানে আরেকটা উদাহরণ এসেছে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ বিন হিয়ার। ফার্স্ট টাইমের পরে এখানে আই হ্যাভ বিন, ঠিক আছে, এভাবে অ্যান্সারটা হবে। তারপরে হলো এখানে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু উদাহরণ এসেছে, এই উদাহরণে এগুলো আমরা নিজেরাই পড়ে নিতে পারবেন। আমি শুধু রুলস গুলো আপনাদের বলে যাই, এবার দেখেন এই রুলস গুলো দেখেন, এই রুলস গুলো ফাংশন হচ্ছে যদি এমন কোনো ওয়ার্ড যেমন অ্যাগো, বিফোর, লং এগো, যদিও বিফোর এটা আসলে প্রেজেন্ট পারফেক্টে হয় সাধারণত, এটা আমি তাই রাখতেছি না। এগো, লং সিন্স, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, মান্থ, ইয়ার, অর প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর, ঠিক আছে, এই ধরনের ফ্রেজ থাকলে অথবা কোনো অতীতকাল যেমন 1985, 2006, এরকম যদি কোনো অতীতকালের সময়ের উল্লেখ থাকে মনে রাখবেন তখন অবশ্যই টেন্সটা হবে কি পাস্ট ইনডিফিনিট। তার মানে কি পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের কি পাস্ট ফর্ম না, তার মানে ভার্বের পাস্ট ফর্ম হবে। এক কথায় এই এগো, লং এগো থেকে শুরু করে দ্য ডে বিফোর পর্যন্ত এই ওয়ার্ড গুলো যদি বাক্যে থাকে তাহলে সেই বাক্যটা হবে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হবে। যেমন ইয়েস্টারডে আছে, হি গো টু হিজ অফিস ইয়েস্টারডে, এই ইয়েস্টারডে পরের অপশন কি হবে ডিড নট,
অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা জানি ডু নট, ডাস নট এগুলো হয় না, ডিড নটই হয়। তারপরে হার ফাদার কাম হোম লাস্ট উইক, এখানে আমরা এই জায়গাতে আমরা অ্যান্সার হিসেবে কি দিতে পারি, বলতেছে এখানে আবার এই একটাতে লাস্ট উইক আমরা পেয়েছি, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের চিহ্ন, তার মানে কামের পাস্ট ফর্ম খেম, এটাই হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে লাস্ট নাইট অ্যান্ড অ্যাক্সিডেন্ট, এই যে এখানে 77 নম্বর যেটা আছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি লাস্ট নাইট আছে, তাই এটা হলো পাস্ট ইনডিফিনিট। তাহলে পাঁচটা নিবিড় আই হোপ আপনারা সবাই চিনতে পেরেছেন। এখানে বাকি যে উদাহরণগুলো আছে এগুলো আপনারা পড়ে নেবেন। এবার আসেন আমরা আরেকটা ফাংশনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে পাস্ট নিবিড় যেহেতু পড়েছি, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু দেখা যাক। এবার এই রুলটা একটু সবাই দেখেন, অতীতকালের দুটি কাজ, অতীতকালের দুটি কাজ, ওকে। আচ্ছা, তাহলে অতীতকালের দুটি কাজের ক্ষেত্রে যেটা হয়, অ্যাজ সুন এস দ্বারা যদি যুক্ত থাকে, সেখানে একটা নোট মাথায় রাখবেন, সেটা হচ্ছে অতীতকালে কেউ কোনো কাজ করতে না করতে আরেকটা কাজ হলে আমরা সেটাকে অ্যাজ সুন এস দিয়ে প্রকাশ করি। যেমন আমরা যদি বলি অ্যাজ সুন এস হি কেম, হ্যাঁ সে আসতে না আসতে, ইট স্টার্টেড রেইনিং, বৃষ্টি শুরু হয়ে গেল। কিংবা টিচার আসতে না আসতে স্টুডেন্টরা দাঁড়িয়ে গেল, অ্যাজ সুন এস দ্য টিচার কেম দ্য স্টুডেন্টস স্টুড আপ। কেউ যদি বলে আমি কথা বলতে না বলতেই সে থামিয়ে দিল, অ্যাজ সুন এস আই স্টার্টেড টকিং হি স্টপড মি। তাহলে এভাবে যখন অ্যাজ সুন এস দিয়ে আমরা দুটো ক্লজ পাই, তখন একটা ক্লজ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আরেকটা ক্লজও পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। সোজা কথায় অ্যাজ সুন এস দ্বারা যখন দুটি ক্লজ যুক্ত থাকে, এটা যদি অতীতকালের কথা হয় তাহলে দুটি ক্লজই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এটা হচ্ছে আসল কথা। আর এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, এই একটা কাজ হতে না হতে আরেকটা কাজ যে হওয়া, এটার ক্ষেত্রে আমরা আরেকটা স্ট্রাকচার ইউজ করি ইংলিশে, সেটা হচ্ছে নো সুনার হেড। ঠিক আছে, যেমন কেউ যদি বলে as soon as, as soon as he came, সে আসতে না আসতে আই ওয়েন্ট আউট, আমি বেরিয়ে গেলাম। এটা যদি কেউ নো সোনার দিয়ে প্রকাশ করে, একই অর্থ প্রকাশ পায়। এইটাই আপনাদেরকে মূলত বলতে চাচ্ছিলাম। যেমন কেউ যদি বলে নো সোনার হ্যাড হি কাম, তার মানে সে আসতে না আসতে দেন আই ওয়েন্ট আউট। এখন এখানে কি পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা একটু আবার আমরা দেখি। অ্যাজ সুন এর ক্ষেত্রে দেখেন, অ্যাজ সুন এর পরে একটা হচ্ছে হি কেম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। একইভাবে নো সোনার হ্যাড এর পরে কি দেখেন, এই যে নো সোনার ক্ষেত্রে কি হলো দেখেন, হ্যাড হি কাম। এটা আবার কি হয়েছে দেখেন, এটা হয়েছে পাস্ট পারফেক্ট। অর্থাৎ হ্যাড হি কাম, সাবজেক্ট হি, তার আগে অক্সিলারি এসছে হ্যাড, এবং তারপরে মূল ভার্ব হচ্ছে পাস্ট পার্টিসিপল কাম। তাহলে নো সুনার হ্যাড হি কাম এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট, আর অ্যাজ সুন এর ক্ষেত্রে এটা হয়ে গেল পাস্ট ইনডিফিনিট। এবং পরের ক্লজ দুইটাই সেম দেখেন, এই যে আই ওয়েন্ট আউট এটা পাস্ট ইনডিফিনিট, এরপর একটা আই ওয়েন্ট আউট পাস্ট ইনডিফিনিট। তাহলে এখন মূল ব্যাপারটা কি, এই মূল ঘটনাটা একটু মনে রাখবেন সবাই। অ্যাজ সুন এর ক্ষেত্রে দুইটা ক্লজই হবে পাস্ট ইনডিফিনিট, আর নো সুনার ক্ষেত্রে প্রথম ক্লজ হবে পাস্ট পারফেক্ট, আর দ্বিতীয় ক্লজ হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে এক কথায় নো সুনার পরে প্রথমটা কি পাস্ট ইনডিফিনিট, সরি পাস্ট পারফেক্ট, আর উভয় ক্ষেত্রে শেষের ক্লজটা পাস্ট ইনডিফিনিট। এখন আরেকটা পয়েন্ট বলি আপনাদের, নো সুনারের ক্লজটা শেষ হওয়ার পর আমরা একটা দেন দেখতে পাচ্ছি, দেখেন THAN। এটা কেন হয়েছে, কারণ সুনার শব্দটা এখানে একটা কম্পারেটিভ ওয়ার্ড, এই কম্পারেটিভের পরে আমরা দেন বসালাম, এই কারণে নো সুনারের ক্ষেত্রে দেন বসাতে হবে, এটা মাথায় রাখবেন। তাইলে দুইটা কথা, অ্যাজ সুন এর ক্ষেত্রে দুইটা পাস্ট ইনডিফিনিট, নোশনের ক্ষেত্রে প্রথমটা পারফেক্ট পরেরটা ইনডিফিনিট। আরেকটা বিষয়, অ্যাজ সুন এর ক্ষেত্রে দুইটা ক্লসের মাঝখানে কমা বসালে চলতেছে, কোনো এক্সট্রা ওয়ার্ড আনা লাগে না। নোশনের ক্ষেত্রে একটা ওয়ার্ড দেন বসাতে হবে, এটা একটু মনে রাখতে হবে। দেন হচ্ছে আমরা একটা বিশাল স্ট্রাকচার পাচ্ছি, যে পাস্ট কন্টিনিউয়াস প্লাস পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট ইনডিফিনিট, ওয়েন পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস, এভাবে এখানে বিশাল একটা রুলস দেখতে পাচ্ছেন। এটা হলো স্টুডেন্টদেরকে অনেক সময় সরাসরি কত রকমের পাস্ট ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস এর উদাহরণ আছে, এটা এটা মূলত দেখা দেওয়ার জন্য এটা আমরা এখানে এই ধরনের লিখে নেওয়া লাগে। কিন্তু মূলত এটা আসলে সবসময় আসলে প্রয়োজন নেই, আপনারা সেজন্য এটা মুখস্থ করবেন না। আপনারা শুধু উদাহরণগুলো দেখেন কিভাবে, মানে
ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস টেন্স একই বাক্যে ব্যবহার করা হয়। শুধু আপনার উদাহরণগুলো যদি পড়ে নেন তাহলে এটাই আপনাদের জন্য যথেষ্ট। যেমন এখন দেখেন, হি ওয়াজ ওয়াশিং হিজ কার ওয়েন আই অ্যারাইভড। এখানে কি হচ্ছে যে সে কারটা ধুচ্ছিল ওয়েন আই অ্যারাইভ, যখন আমি পৌঁছালাম। ইট মিনস এখানে প্রথম ক্লজ হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং এর পরেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্যাট মিনস এখানে এই দুইটা টেন্সের যে ব্যবহার হলো, একটা ইনডিফিনিট একটা কন্টিনিউয়াস, এটা মূলত বোঝানোর জন্য এই উদাহরণগুলো দেওয়া। ওয়েন দে ওয়ে কিলিং দ্য স্নেক, যখন তারা সাপটা মারছিল, আই ওয়াজ অ্যাফ্রেড, তখন আমি ভীত ছিলাম বা ভয় পেয়েছিলাম। এখানেও সেম কেস, একটা কন্টিনিউয়াস একটা ইনডিফিনিট। তো বলা হচ্ছে একটা বাক্যে ইংরেজিতে আপনি দুইটাই চাইলে ইনডিফিনিট রাখতে পারেন বা দুইটাই চাইলে কন্টিনিউয়াস রাখতে পারেন, যদি অর্থ ঠিক থাকে। যেমন ওয়েন আই স হিম, যখন আমি তাকে দেখলাম, হি ওয়াজ কাটিং ডাউন এ ট্রি, তখন আমি তখন সে একটা গাছ কাটছিল। এখানে প্রথম ক্লজ ওয়েন যুক্ত যেটা, সেটা হচ্ছে ইনডিফিনিট, আর পরেরটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তারপরেরটা, নীলা বার্নড হার হ্যান্ডস ওয়েন শি ওয়াজ কুকিং, নীলা তার হাত পুড়ে ফেললো যখন সে রান্না করছিল। এখানে প্রথম ক্লজ পাস্ট ইনডিফিনিট। কেন? কারণ হাত পুড়ে ফেলছিল, এটা কিন্তু কন্টিনিউয়াস হয় না। তো এই কারণে কিছু কিছু আপনার অর্থ অনুযায়ী এটা ভাবতে হবে যে নীলা তার হাত পুড়ছিল, এটা কি হতে পারে? মানে কেউ কি তার ইচ্ছে করে তার হাত পোড়াতে থাকে? নো। তার মানে হাত পুড়ে গেছে। এটা কখন? এটা আসলে রান্না করার সময় হঠাৎ করে পুড়ে গেছে, অসাবধানতাবশত। সো এটা আসলে পুড়ছিল হয় না, এটা হঠাৎ করে পুড়ে গেছে এরকম। যেমন হি ফেল ডাউন ওয়াইল ওয়াজ ওয়াকিং, এখানে হচ্ছে সে পড়ে গেল ওয়াইল হি ওয়াজ ওয়াকিং, যখন সে হাঁটছিল। তাহলে সে পড়ে গেল, এখানে এই ফেল ডাউন, এই পড়ে যাওয়ার যে কথাটা, এটা তো পড়ে যাচ্ছিল, এরকম তো আর হয় না। মানে পড়তে থাকে এরকম তো হয় না। তার মানে ফুট করে সে হঠাৎ হুচটকে পড়ে গেল, এরকম ব্যাপার হাঁটার সময়। তো সুতরাং যেটা হঠাৎ করে হয়ে গেল সেটা হচ্ছে ইনডিফিনিট, আর যেটা হচ্ছিল, চলছিল, করছিল, সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এটাই হচ্ছে মূল ব্যাপার আর কি। এটা নিয়ে বোধহয় আর ব্রিফ করার দরকার নেই। এখন আপনাদেরকে এরপরের রুলটা আপনাদেরকে একটু বলে দেই। এবার আসেন এই দ্যাটের ফাংশনটা কি একটু আমরা একটু দেখি। দ্যাটের ফাংশন হচ্ছে, দ্যাটের পূর্বের বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে দ্যাটের পরেরটা তখন দ্য প্রিভিয়াস ডে, উইক, মান্থ, ইয়ার থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়। এর মানেটা কি একটু আমি আপনাদেরকে বুঝাই বলি। এর মানে হলো, আপনারা একটা নিয়ম জানেন কিনা জানি না, যদি না জানেন তাহলে সবাইকে একটু জানতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অতীতকালে যদি দুটি ক্লজ বসে, তখন ইংরেজিতে একটা নিয়ম হচ্ছে, দুটি ক্লজের মধ্যে আপনার যে কাজটা পূর্বে সংঘটিত হয় সেই কাজটা নর্মালি পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং যে কাজটা পরে সংঘটিত হয় সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। যেমন ধরেন কেউ বললো, তাকে দেখে আমার মনে পড়লো, তাকে দেখে আমার মনে পড়লো তার সাথে আমার গত সপ্তাহে দেখা হলো। তাহলে তাকে দেখে আমার মনে পড়লো, দুটোই হচ্ছে অতীতকালের কথা। কি মনে পড়লো? যে তার সাথে আবার দেখা হলো, এক সপ্তাহ আগে দেখা হয়েছিল, কেমন? তাহলে এই কাজগুলোর মধ্যে সবচেয়ে আগে কোনটা হইলো, সবচাইতে পূর্বে কোন কাজটা সংঘটিত হয়েছিল? সবচাইতে পূর্বের কাজ হচ্ছে তার সাথে এক সপ্তাহ আগে দেখা হওয়ারটা। কারণ তাকে দেখে আমার মনে পড়লো, তাহলে মনে পড়ার সময়টা এবং দেখা হওয়ার সময়টার মধ্যে আগে কোনটা হয়েছে? আগে হচ্ছে দেখা হলো। তাহলে যে কাজটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট হবে। তাহলে ওয়েন আই স হিম, যখন আমি তাকে দেখলাম, আই রিমেম্বার্ড, আমার মনে পড়লো যে তার সাথে আমার এক সপ্তাহ আগে দেখা হয়েছিল। আই স হিম আ উইক অ্যাগো, এক সপ্তাহ আগে আমি তাকে দেখেছিলাম। সো এখানে আই স হিম আ উইক অ্যাগো এভাবে না বলে আমি তখন বলবো আই হ্যাড সিন হিম উইক অ্যাগো, এভাবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে আমাকে বলতে হবে। আর আরেকটা বিষয় বলি, সবসময় এইভাবে নাও থাকতে পারে, অন্যভাবে থাকতে পারে, যেমন বিফোর আফটার দিয়ে থাকতে পারে বা অন্যভাবে। যেমন 140 নম্বরটা আমরা একটু দেখবো সবাই। সেখানে বলা হচ্ছে, আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু কনভিন্স দ্য টিকেট ইন্সপেক্টর, অর্থাৎ আমি টিকিট ইন্সপেক্টরকে কনভিন্স করতে আমার খুব কষ্ট হলো যে আই ড্যাশ মাই টিকেট, আমি আমার টিকেটটা কি করলাম, হারিয়ে ফেললাম। এখন টিকিট যে চেক করে, তার সাথে কি আমার আগে দেখা হলো নাকি আগে আমি আসলে টিকিটটা হারিয়ে ফেলেছি? দেখি আপনারা সবাই বলেন তো কোন কাজটা এখানে আগে হলো। আমি টিকিট ইন্সপেক্টরকে কনভিন্স করতে খুব কঠিন সমস্যায় পড়ে গেলাম যে আমি টিকিটটা হারিয়ে ফেলেছি। তাহলে তার মানে আমি কি কনভিন্স আগে করতে গেলাম নাকি আগে আমি টিকিটটা হারিয়ে ফেলেছি? কোন কাজটা আগে হলো বলেন আপনারা। এর মধ্যে একটা কমেন্ট এসছে, পাস পার বিফোরের আগে পাস পারফেক্ট, আফটারের পরে পাস পারফেক্ট, এই ধরনের একটা স্ট্রাকচার। থ্যাংক ইউ কাউসার হাবিব, গুড আনসার। আচ্ছা, আগে টিকিট হারাই সাজ্জাদ, থ্যাংক ইউ। অর্থাৎ টিকিট যেহেতু আগে হারিয়েছে, তাহলে এটা হচ্ছে আগের কাজ।
তাহলে অতীতকালের কোনো বাক্যে যে কাজটা আগে সংঘটিত হবে সেটাই হবে পাস্ট পারফেক্ট। অনেকে পাস্ট পারফেক্ট মানে মনে করে খালি অতীতে কাজ হয়েছে, অনেক অতীতে কাজটি হয়েছে। স্যার এইগুলো মনে রাখলে হবে না, কারণ এগুলো দিয়ে আপনি অ্যান্সার করতে পারবেন না। পরীক্ষা প্র্যাকটিক্যাল কোয়েশ্চেনগুলো যদি আপনি উত্তর করতে যান, তাহলে আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে অতীতের মধ্যে যে কাজটা সংঘটিত হয় আগে, সেই কাজটা আপনাকে পাস্ট পারফেক্টে ব্যবহার করতে হবে। সো এখানে আপনাকে মূলত ব্যবহার করতে হবে কি, পাস্ট পারফেক্ট। এবং সেটা কেন? কারণ হচ্ছে কাজটা আগে সংঘটিত হয়েছে। তো এই জন্য আই হ্যাড লস্ট হচ্ছে এখানে সঠিক উত্তর। এরকম উত্তর আপনি আরো পেতে পারেন, যেমন শি টোল্ড দ্যাট, বা এটা আসলে টোল্ড হবে না, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রসঙ্গগুলোতে অনেক ভুল থাকে, এটা সেড হবে। সে সেড দ্যাট, সে বলল, হ্যাঁ সে ভিজিট করবে, কি ভিজিট করবে, লন্ডন, হ্যাঁ নেক্সট মান্থ, হ্যাঁ আগামী মাসে, অর্থাৎ আগামী মাসে সে লন্ডন ভিজিট করবে। তাহলে এখানে একটা বিষয় মনে রাখবেন, যে কেউ যদি এরকম সেড বা টোল্ড বলার পরে এরপরে কাজটা, হ্যাঁ সে বলার পরে করবে, হ্যাঁ যেমন ধরেন সে বলল সে তার পরের দিনে কি তার বাড়িতে চলে যাবে, তারপরে যখন বলছে এটা হচ্ছে তার পরের ঘটনা, তো কখনো যদি এরকম পরের ঘটনা বোঝাই, তখন আবার আপনার পারফেক্ট দিবেন না। তখন সেক্ষেত্রে ওইটা, বিশেষ করে কেউ কোনো একটা কথা বলার পরে অন্য কোনো একটা কাজ সে সংগঠিত করবে, তখন সেক্ষেত্রে এটা সাধারণত উড দিয়ে করা হয়। বিশেষ করে সেখানে যদি নেক্সট উইক, নেক্সট ডে, নেক্সট মান্থ এগুলো থাকে, তাহলে এটা সাধারণত উড দিয়ে আনসার করা হয়। এই জন্য শি টোল্ড দ্যাট শি ভিজিট, এটা শি উইল ভিজিট না বলে, শি ভিজিটেড না বলে, এটা অতীতকাল আপনি টোল্ড দেখছেন, এরপরেও আপনি এখানে ভিজিটেড, হ্যাড ভিজিটেড এগুলো কোনোটাই না বলে আপনি বলবেন উড ভিজিট। কেন উড ভিজিট বলবেন? কারণ একটি কাজ যখন সে পরের দিন বা পরের সপ্তাহে করবে বলবে, তখন এই ধরনের কাজ অতীতকালের ক্ষেত্রে উড দিয়ে আমরা আনসার করি। এরপরে এখানে আর বাকিগুলো আপনাদের ব্যাখ্যা না দিলে চলে। এই যে অতীতকালের দুটি কাজ সম্পূর্ণ হয়ে গেলে এটা এখানে আলাদা করে এই রুলসটা এখানে পাচ্ছেন। তো এটা একটু মনে রাখবেন সবাই আর কি। হ্যাঁ, পাস্ট পারফেক্টের ব্যবহারটা। এখন আমরা চলে যাচ্ছি আরেকটা ফাংশনে। সেটা হচ্ছে এখানে আরেকটা জায়গায় আসছিল কোথায়, এই যে নো সোনার যে রুলটা বলছিলাম, মনে রাখবেন এটার বিকল্প কয়েকটা রুলস আছে, সেগুলো একটু সবাই খেয়াল রাখবেন। এটা হচ্ছে নো সোনার দেন বসলে যেমন কোন একটা কাজ হতে না হতে আরেকটি কাজ বোঝায়, এই রকম ক্ষেত্রে আমরা আরেকটা স্ট্রাকচার পাচ্ছি, সেটা হচ্ছে স্কার্সলি ওয়েন। এবং এটার ক্ষেত্রেও সেম কেস, স্কার্সলি যুক্ত যে শব্দটা, স্কার্সলি থাকলেই আপনি প্রথম অংশটাকে পাস্ট পারফেক্টে করবেন, আর ওয়েন যুক্ত যে অংশটা সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। এরপর হার্ডলি দিয়ে শুরু হলে সেটাও যেমন পাস্ট পারফেক্ট, ওয়েন দিয়ে শুরু হওয়া যে ক্লজটা সেটা হবে পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ এক কথায় নো সুনার, স্কার্সলি, হার্ডলি এই তিনটে স্ট্রাকচারেই প্রথম ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্স করবেন, দ্বিতীয় ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স করবেন। এটা এখানে লেখা আছে, এটা আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, ভার্ব পাস্ট পারফেক্ট, দ্বিতীয় ক্লজে ভার্ব সিম্পল পাস্ট। এটার উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি হার্ডলি হ্যাড উই রিচড হোম, এরপর ওয়েন ইট স্টার্টেড রেইনিং। হ্যাঁ, এরপরে এখানে আরো বহু উদাহরণ, তবে এইগুলা পরীক্ষায় মোটামুটি খুবই কমন। এই নো সোনার, স্কার্সলি, হার্ডলি এগুলো দিয়ে প্রায় প্রশ্ন আসে। তো এগুলো একটু কষ্ট করে আপনারা পড়ে নিন। হ্যাঁ, যে জিনিসগুলো আসলে সব সময় আসে, কমনলি আসে, এগুলা কেউ যদি আপনারা অবহেলা করেন, এটা আসলে ব্যাড লাগ। এই জন্য আমি অনেককে বলি যে এনটিআরসি এর প্রিলিমিনারিতে না টিকা এটা একটা পাপ। এটা আমি স্টুডেন্টদেরকে বলি, যে এই কারণেই এটাকে আমি পাপ বলি, কারণ এখানে ম্যাক্সিমাম কমন প্রশ্নগুলোই আসে। এবং আমি গত বছর স্টুডেন্টদেরকে যা পড়িয়েছি তার মধ্যে মনে হয় 40 থেকে 50 মনে হয় কমনই আসছে প্রশ্ন। আর বাকিগুলো হচ্ছে রুল সাপেক্ষে, সেগুলোও কমন বলা যায়। বাট আমি 18তম নিবন্ধনে আমার একেবারে হুবহু প্রশ্ন পড়াইছি, এরকম প্রশ্ন কমন চলে আসছে, স্টুডেন্ট আমাকে ছবি তুলে দেখালো আর কি পরে। তো এরপরেও আমার আশ্চর্য লাগলো, বেশ কয়েকজন ভালো স্টুডেন্ট আমার চোখে দেখা তারা টিকে নাই। আমার ধারণা তারা কোনো না কোনো একটা বোকামি করছে। একজন এসে অবশ্য স্বীকার করছে বোকামিটা। সে বললো যে স্যার আসলে আমি খুব কম দেখাচ্ছি, 48টা না কয়টা। কেন? বলছে, স্যার 48 নম্বর পাইলে তো হয়ে হয়ে যায় জেনারেল প্রিলিতে, সো আমি পাস মার্ক করে চলে আসছি আর কি, আমি আর এত রিস্ক নিই নাই, যেন আমার ভুল না হয় আর কি। তো তাই বলে কি সে 48 দাগাবে? এটা কত বড় বোকামি। এবং সে পরবর্তীতে তার প্রিলি সে কোয়ালিফাই করে নাই। তো এই জন্য বলবো, এটা আপনারা প্রিলি এখানে পাস না করো আসলে কোনো কারণ নাই। বরং আমি বলবো সর্বোচ্চ ভালো মার্কস নিয়ে পাস করার সুযোগ আছে, যেহেতু এখন নাম্বার কাউন্ট হচ্ছে। আই হোপ এবার হয়তো আপনাদের প্রিলির নাম্বার কাউন্ট হতেও পারে, এবং সেটাই সম্ভাবনা বেশি, 100 নম্বরের প্রিলিতে যে যত হাইয়েস্ট পাবেন। সেই জন্য বলবো এটা আপনারা এগুলো ভালো করে পড়ে নিলে এখানে একটা নাম্বার তো ছোটার কোনো কারণ নাই, ইংলিশে ফুল মার্কস তোলা যায়। ঠিক আছে।
পরীক্ষায় কিভাবে পারফর্ম করবো, না পরীক্ষা নিয়ে আমি লাস্ট মোমেন্ট কিছু কথা বলবো আপনাদেরকে। পরীক্ষা নিয়ে আমি লাস্ট মোমেন্ট কিছু, সব স্টুডেন্টকে নিয়ে, আমার এর আগের ব্যাচ সহ আপনাদের এই নতুন ব্যাচ সহ সব ব্যাচের সবাই নিয়ে আমি সেশন করবো ইনশাল্লাহ। এটা এটা আমার উপর ছেড়ে দেন। পরীক্ষার ডেট যখন পড়বে এটা নিয়ে আমি পরীক্ষা, কিভাবে পরীক্ষার 1 ঘন্টা সময় কাটাবেন এটা এটা নিয়ে কিছু কাউন্সেলিং আছে। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে বলবো আমার লাইফ এক্সপিরিয়েন্স সহ। হ্যাঁ, প্র্যাকটিক্যালি বলবো এটা কি করতে হবে। এখন এগুলো মাথায় রাখবেন না, কারণ এখন এগুলো মাথায় রাখলে আপনারা ইয়ে হয়ে যাবেন, ডিস্ট্রাক্টেড হয়ে যাবেন। আপনাদের ডাইভার্ট হয়ে যাবেন, দরকার নাই এত এগুলো। শুধু এখন হচ্ছে আপনি মেক শিওর করবেন যত নাম্বার বাড়াইতে পারেন। হ্যাঁ, আগামীবারে আপনারা আমার এই কোর্সটা যারা সিনসিয়ারলি করতেছেন, হুম এখান থেকে কমন না পেলে আপনারা আমাকে বলতে পারেন যে স্যার আমি কমন পাই নাই, অনেস্টলি বলতেছি। আর কেউ যদি মনে করেন যে স্যার আমি একেবারে রেকর্ড মার্কস নিয়ে আমি পাশ করতে চাই, তাহলে আমার কোর্স একেবারে অক্ষর অক্ষরে পালন করে। আপনি রেকর্ড মার্কস কেমনে পাবেন না, এটা 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 বাকিটা আমারে আপনি চার্জ করবেন, কিন্তু শুধু আপনি এইটুকু নম্বরে নিশ্চয়তা দিবেন যে আপনি, আমি যা যেভাবে বলতেছি প্রপারলি আপনি সেভাবেই করতেছেন। সেভাবে যদি না করেন তাহলে তো ধরেন এটা, ওই দায়িত্বটা আসলে আর আমার উপর বর্তায় না। তো সুতরাং এটা একটু মাথায় রাখেন সবাই। যাই হোক, এখন আমি চলে যাচ্ছি, আমাদের আরেকটা রুলস আছে। রুলসটা হচ্ছে এই জায়গায় maybe, হ্যাঁ, এই যে অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে, এটা আপনাদেরকে অলরেডি বলেছি, আমরা তারপরে একটু মার্কিং করে দিচ্ছি আর কি। এটা আপনারা স্যার একটু দেখে নিন এই রুলটা। দুটি কাজের মধ্যে যেটা দীর্ঘ সময় ধরে চলছিল সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর অন্য কাজটি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। ঠিক আছে, ওটা বুঝছেন কিনা? যেমন আমি একটু উদাহরণ দিই, উদাহরণ না দিলে বুঝবেন না। উম, কোথায় গেল? এই যে, উইমেন হ্যাড বিন ডিমান্ডিং দ্য রাইট, মহিলারা অনেক আগে থেকেই ডিমান্ড করে আসছিল তাদের অধিকার। কিসের জন্য? ভোট দেওয়ার অধিকার। আপনারা কি জানেন নারীদের অধিকার ছিল না ভোট দেওয়ার? অনেক উন্নত দেশে এই অধিকার ছিল না। এটা আধুনিক যুগে অনেক হয়তো দেশে চালু করছে। সো বলতেছে আহ অনেক বছর ধরে নারীদের ভোটাধিকারের জন্য নারীরা আন্দোলন করে আসছিল, বিফোর দে ফাইনালি গট ইট। এর মানে হচ্ছে অবশেষে তারা যখন পেল, তার পূর্ব পর্যন্ত তারা এই আন্দোলনটা করে আসছিল। কেমন? তাহলে এইভাবে অতীতের কোন একটা সময় ধরে কোন একটা কাজ চলছিল বোঝালে আপনারা জানেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এমনি অতীতে শুধুমাত্র চলছে বোঝালে, অতীতকালে শুধু চলছিল বোঝালে তো পাস্ট কন্টিনিউয়াস হয়। যেমন আমি অপেক্ষা করছিলাম, আই ওয়াজ ওয়েটিং। আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। কিন্তু যখন অনেক সময় ধরে, কোন একটা সময় ধরে কেউ কোনো কাজ অতীতে করছিল, তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই ব্যবহারটা এখানে এসেছে। এবার আসেন, ভবিষ্যৎকালের একটা রুলস আছে এখানে, এই রুলসটা স্টার মার্ক দিয়ে রাখবেন। এটা বেশি ইম্পর্টেন্ট রুল। এটা আমি রেড মার্ক করে দিলাম আপনার গুরুত্ব দেওয়ার জন্য। দুটি ভবিষ্যৎকালের কাজ, when, as soon as, unless, until, in case, এই সমস্ত ওয়ার্ড ফ্রেজ দ্বারা যুক্ত হলে এদের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং অপর অংশটি ফিউচার ইনডিফিনিট টেন্স। এই কথাটা যারা বুঝেন নাই তারা একটু আমাকে যা কাইন্ডলি জানাবেন, আমি একটু বুঝাই বলি। আমি বুঝাই বলার পরেও না বুঝলে অবশ্যই জানাবেন। বলতেছে কখনো কখনো দুইটা ক্লজ, এই যে when দ্বারা as soon as দ্বারা আমরা সংযুক্ত করি, তো সেখানে কোনোটা যদি আপনি দেখেন যে ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, সেক্ষেত্রে সেক্ষেত্রে ওই ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা দুইটাই কি ফিউচার করব, এটা হলো কোয়েশ্চেন। তা আমাদের স্টুডেন্টদের একটা কমন সাইকোলজি আছে, সেটা কি আমি বলি। ওরা মনে করে, যেমন আমি বাংলায় বলি, কেউ যদি বলে এভাবে, যখন আমার বাবা বাসায় আসবে তখন আমি তোমাকে কল করব, অথবা যখন কাজটা শেষ হবে আমি তোমাকে জানাবো। দেখেন বাংলায় আমরা কি করতেছি, যখন কাজটা শেষ হবে ভবিষ্যৎকাল, আমি তোমাকে জানাবো ভবিষ্যৎকাল। তার মানে একটা সেন্টেন্সের দুইটা ক্লসই হচ্ছে এখানে ভবিষ্যৎকাল। তাই বলে ইংলিশে আমরা কি দুইটা কি পাস্ট, সরি, ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করব? নিশ্চয় না। তো আমাদের ক্ষেত্রে আমরা অনেকে এই ভুলটা করি, অর্থাৎ আমরা দুটেই ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। এটা রং। তাহলে আজকে থেকে এই রুলটা সবাই একটু মনে রাখবেন, অর্থাৎ দুইটাই ফিউচার টেন্স না। আমি আবার বলছি, ইংলিশে দুইটা ক্লসই ফিউচার টেন্স ব্যবহার করা যাবে না। দ্যাট ইজ রং, দ্যাট ইজ কমপ্লিটলি রং। এই জন্য আমি উদাহরণটা একটু আপনাদেরকে আরেকটু পরিষ্কার করে একটু লাইট করে দিচ্ছি। সেটা হচ্ছে কি দেখেন, এই যে একটু লাইট করে দিচ্ছি, আই উইল নট গো, আমি যাব না, আনলেস আই এম ইনভাইটেড, যদি আমি দাওয়াত না পাই। তার মানে, হ্যাঁ, দাওয়াত না পেলে আমি যাব না। ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা ফার্স্ট কন্ডিশনের রুল মনে রাখলে হবে কিনা,
আচ্ছা, ওকে, আপনি সেভাবেও চাইলে মনে রাখতে পারেন, ইটস ওকে। যেমন ইফ এর পরে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা সাধারণত ইউজ করি না। ইফ এর পর আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করি, হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি, ঠিক আছে, কিন্তু আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ইফ এর পরে সাধারণত ইউজ করি না। প্রেজেন্ট অথবা পাস্ট আমরা ইউজ করি, পাস্ট ইনডিফিনিট বা পারফেক্ট। তো ঠিক সেভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি আই উইল নট গো এর পরে আনলেস আই এম ইনভাইটেড, অর্থাৎ একটা মেইন ক্লজ ফিউচার হলো, আর আনলেস দিয়ে যে ক্লজটা সেটা প্রেজেন্ট হলো। এরপরে সেন্টেন্সটা যদি আপনারা দেখেন, উদাহরণ, আই উইল ফোন ইউ, আমি তোমাকে ফোন করব অ্যাজ সুন অ্যাজ আই হিয়ার এনি নিউজ, আমি কোনো একটা নিউজ শোনার সাথে সাথে। কেমন? তাহলে এখানেও সেম কেস, অ্যাজ সুন এস এর আগেরটাও যেমন ফিউচার, আবার পরেরটা কিন্তু প্রেজেন্ট টেন্স দিয়ে ভারসাম্য করা হয়েছে, অর্থাৎ দুইটাই ফিউচার হয়নি। when you finish the book, যখন তোমরা বইটা শেষ করবে, আই রিড ইট, তখন আমি এটা পড়বো। বাংলা আপনি এভাবে বলতে পারেন, কিন্তু আপনি যখন ইংলিশে লিখবেন তখন এখানে একটা ফিউচার আর একটা প্রেজেন্ট হয়ে গেল। ওকে, নেক্সট। এগুলার উদাহরণ এখানে আসছে। এই সব উদাহরণ পড়ে দিয়ে গেলে আবার অনেক সময় চলে যাবে। তার আগে আমি আপনাদেরকে একটু রুলসে চলে যাই। এই যে এই রুলসটাও আরেকটি ইম্পর্টেন্ট রুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা সবাই একটু নোট নেন। বাক্যে কখন ফিউচার পারফেক্ট বসে? ধরেন ভবিষ্যতে কেউ কোনো কাজ করবে, যাবে, খাবে বললেই তো আমরা জানি ফিউচার ইনডিফিনিট। তো হোল্ড অন প্লিজ। আমরা জানি এসব ক্ষেত্রে কি প্রেজেন্ট, সরি, ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বলে ফিউচার ইনডিফিনিট, বাট এখানে এই বাই দ্য টাইম একটা ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন, এটা ফাংশন কি? এটা ফাংশন হচ্ছে যখন কোন একটা কাজ ভবিষ্যতে কোন একটা সময়ের মধ্যে সম্পন্ন হবে, এই ব্যাপারটা খেয়াল করবেন। মানে যেমন ধরেন কেউ বললো আমি ঢাকা যাব, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। কিন্তু যদি কেউ বলে যে আমি কালকের মধ্যে ঢাকা পৌঁছাবো, তার মানে একটা সময় একটা বেঁধে দিছে, একটা টাইম লাইন বেঁধে দেওয়া হয়েছে। তো যদি এই টাইম লাইনের মধ্যে কাজটা হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তখন সেটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। কেউ যদি বলে আমি আগামী 7 দিনের মধ্যে বা 5 দিনের মধ্যে অ্যাসাইনমেন্টটি সাবমিট করব, আমি 5 মাসের মধ্যে প্রপোজালটা রেডি করব, আমি 6 মাসের মধ্যে আমার নির্মাণ কাজ শেষ করব, এই ধরনের যদি কোনো টাইমলাইন বেঁধে দেয় যে কতক্ষণের মধ্যে সে কাজটি শেষ করবে, তখন সেটা হবে ফিউচার পারফেক্ট। ঠিক আছে? না, এটা কন্ডিশনালের ইস্যু না, কাউসার হাবিব। এই জায়গাটা কন্ডিশনের সাথে টোটালি আলাদা, এটার সাথে কোনো ন্যূনতম কানেকশন নেই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তাহলে ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে কোনো কাজ কমপ্লিট হবে, সম্পন্ন হবে বোঝালে তখন সেটা ফিউচার পারফেক্ট টেন্স হবে। ওকে, আচ্ছা। সময় বেঁধে না দিলে কি হবে? ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। যদি সময় বেঁধে না দেয়, হ্যাঁ, 3 ঘন্টার মধ্যে, বিকেল 4টার মধ্যে, কিংবা 5 মাসের মধ্যে, এই ধরনের সময়ের যদি উল্লেখ না করে, মানে সময়টা যদি বেঁধে দেওয়া না হয়, তখন আপনার স্বাভাবিকভাবে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করবেন। তখন আপনি বলবেন আই উইল ডু ইট, আই উইল গো টু ঢাকা টুমরো, আই উইল সি ইউ নেক্সট উইক, ঠিক আছে, উইল মিট ইউ নেক্সট মান্থ, এভাবে আমরা বলতে পারি। আর সময়ের যখন এভাবে বেঁধে দিবে, এবং সময় বেঁধে দেওয়াটা সাধারণত দুইটা প্রেপোজিশন দিয়ে করা হয়, একটা হচ্ছে বাই, আর একটা হচ্ছে উইদিন। মানে একটা নির্দিষ্ট সময় বোঝালে, মানে 4টা, 5টা, 4 তারিখ, 5 তারিখ, তখন আমরা সাধারণত বাই ব্যবহার করি, বাই 4 PM, বাই 4th April, এভাবে। আর যদি আমরা টোটাল সময় উল্লেখ করি তখন উইদিন ব্যবহার করা হয়। এক্ষেত্রে আবার দেখেন ফর সিন্স না, এক্ষেত্রে বাই এবং উইদিন ব্যবহার করা হয়। ঠিক আছে? এডিশনাল কিছু রুলস ছিল এখানে দেখেছিলাম স্যার। আচ্ছা, ওকে, এডিশনাল রুলসে তাহলে কিভাবে এসছে, একটু আমরা কাইন্ডলি দেখেন আর কি, হয়তো সেটা আপনাকে একটু ব্রিফ করলে আপনার আই হোপ বুঝে চলে আসবে। হ্যাঁ, এটা একটা স্ক্রিনশট বা কিছু একটা দিয়ে। আচ্ছা, 2 ঘন্টা ধরে করতে থাকবে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ, শিওর শিওর। যদি এইভাবে বলে কোনো সময়ের মধ্যে শেষ না করে বরং একটা সময় ধরে চলতে থাকবে, এরকম বোঝালে তখন আবার পারফেক্ট হবে না, তখন হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরেন কেউ 5 মাসের মধ্যে কাজটি শেষ করবে, এটা না বলে সে যদি বলে যে 5 মাস যাবত কাজটি চলতে থাকবে, করতে থাকবে, তখন আবার এটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটাও একটু মাথায় রাখেন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে তখন। তারপরে আমরা এরপরে উঠে যাচ্ছি। এই যে এখানে একটা কথা বলছে, যেমন অতীতকালের ক্ষেত্রে আমরা জানি বিফোর এবং আফটারের ক্ষেত্রে কি হয়, যে দুইটা ক্লসের মধ্যে একটা ক্লস যদি বিফোর বা আফটার দিয়ে শুরু হয় তখন অন্য ক্লস কি হবে। তো আমরা একটা রুল জানি, বিফোরের পূর্বে ক্লস পাস্ট পারফেক্ট, আর আফটারের পরের ক্লস পাস্ট পারফেক্ট। এক্ষেত্রে বিফোর আফটার ছাড়া বাকি যে ক্লস, সেই ক্লসটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তারপরে হচ্ছে, তো ফিউচার টেন্সের ক্ষেত্রে এটা মাথায় রাখবেন আর কি, ফিউচার টেন্সের ক্ষেত্রে যদি বিফোর আফটার থাকে
সেখানে একটা ফিউচার পারফেক্ট, একটা ফিউচার ইনডিফিনিট এই ধরনের করার কোনো সুযোগ নেই। এখানে ওই আগের নিয়মটাই প্রযোজ্য। অর্থাৎ একটা যদি ফিউচার পারফেক্ট হয়, তাহলে আরেকটা, অথবা ফিউচার ইনডিফিনিট হয়, সেক্ষেত্রে আরেকটা যেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক আছে, এটা অবশ্যই মেক শিওর করতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি শি উইল হ্যাভ ফিনিশ, না এগুলো দরকার নেই, এগুলো আপনারা নিজেরাই পড়ে নিতে পারবেন, আমার আলাদা করে বুঝিয়ে দেওয়ার কিছু নেই। আচ্ছা, বেসিক রুলস মোটামুটি এখানে শেষ। এবার আমি কিছু এক্সট্রা রুলস আপনাদেরকে এখানে আলোচনায় যেগুলো এসেছে এগুলো একটু আলোচনা করব। সো একটু দেখা যাক। এটা কি মেসেজ আসলো। একটু আপনারা বাকিরা ওয়েট করেন, আমরা একটু মেসেজটার উত্তর দেই। হ্যাঁ বলেন। আপনি এই মেসেজের কি উত্তরটা আপনি চান একটু কাইন্ডলি আবার বলুন। জাস্ট অলরেডি লেটলি রিসেন্টলি ইয়ার সো ফার ফর এ লং টাইম সিন্স ফর টিল নাও জাস্ট নাও, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, হ্যাঁ বলেন এবার এখানে আপনার কোয়েশ্চেনটা কি। কাউসার হাবিব, রুলস কথা বলছেন, হ্যাঁ রুলস 9-এ। রুলস 9 না, ও আচ্ছা, বাই দিস বা বাই প্লাস টাইম থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা তো কন্ডিশনালস এর রুলস না, এটা তো আলাদা রুলস এখানে, এটার সাথে তো কন্ডিশনালস এর কানেকশন নেই। আমি মূলত সেটাই বলেছি যে এটার সাথে কন্ডিশনালস এর কানেকশন নাই, তবে এমনিতে এটা আলাদা একটা ফিউচার রুল। কেমন? বাই দা বাই মানে হচ্ছে আসলে এটা ওই যে আমরা মানে বাই দা টাইমের যে অর্থটা ওইটার সাথে এটা কোনো মিলবে না। এটা হচ্ছে বাই দা বাই, এটা হচ্ছে আমরা শীঘ্রই, অথবা আরেকটা আছে সেটা হচ্ছে কথা প্রসঙ্গে বললাম আমরা বলি। হ্যাঁ, তো সুতরাং এখানে এটার সাথে আসলে এই পারফেক্ট টেন্সের কোনো কানেকশন নেই, এটা হচ্ছে আলাদা একটা ফ্রেজ। হ্যাঁ, সুতরাং এটা ডিফারেন্ট। আচ্ছা কাউসার হবে, আপনি কি এখন ক্লিয়ার হয়েছেন মানে রুল 9 এর ক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্সে আমরা যে বাই দ্য টাইম ব্যবহার করি, বা বাই দিস টাইম, বা বাই 2030, বা ভবিষ্যতের এরকম যে কোনো একটা সময়, বাই নেক্সট জুলাই, যেমন জুলাই এখন আসে না, তাহলে জুলাইয়ের মধ্যে বোঝাতে বাই নেক্সট জুলাই। তো এগুলো ফিউচার পারফেক্ট টেন্স আমরা ইউজ করি। ঠিক আছে, অথবা অনেক সময় উইদিন ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো এই রুলটা এটা আলাদা একটা টেন্সের রুল, এটার সাথে কন্ডিশনালসের সম্পর্ক নেই, তবে এটা আলাদা একটা রুল যেটা এখানে সেটা ধরা হয়েছে। কেমন? তো এখন জিনিসটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা, এটাকে কন্ডিশনালসের সাথে কোনো কানেক্টেড মনে হচ্ছে কিনা এখনো? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা তাহলে এটা একটা আলাদা একটা রুল হতে পারে, একই শিটে যদি কন্ডিশনালস এর আলোচনা থেকে থাকে সেটা অন্য বিষয়, তবে এটা আলাদা একটা রুল আর কি। ওকে, মানে রাইট ফ্রম ভার্বসের যেহেতু আমাদের গত ক্লাসে কিছু কারেকশন ছিল, হয়তো সেই কারণে এটা হতে পারে। ওকে। ছবিটা আবার যাচ্ছে না কেন? ওকে, গট ইট। এখন আবার দেখি আমরা মিসেলেনিয়াস এর মধ্যে কি কি পাচ্ছি। এবার এখানে কয়েকটা রুলস এর মধ্যে একটা হচ্ছে, দেখেন এই যে একটা নোট আছে, হাউ অফেন, হাউ লং, হাউ মেনি টাইমস, এগুলো থাকলে আমরা কি কি করব। যেমন হাউ অফেন থাকলে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করা হয়। হাউ অফেন ডু ইউ ওয়াশ ইয়োর হেয়ার অর এক্সারসাইজ। এবার যে হাউ লং থাকলে কি হয়, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং। ঠিক আছে, কত দীর্ঘ সময় ধরে আপনারা অপেক্ষা করছেন। তো হাউ লং থাকলে সাধারণত হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ কত সময় ধরে কাজটি চলছে সেটা বোঝানো হয়। তারপরে হাউ মেনি টাইমস থাকলে মানে কয়বার, তা আপনারা জানেন 5 বার 10 বার এরকম বার বোঝালে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এটা আজকে পড়েছেন। আর অফেন থাকলে প্রেজেন্ট ডিফিনিট টেন্স হয়, সেজন্য এটার উত্তরে প্রেজেন্ট ডিফিনিট টেন্স দিতে হবে। হাউ মেনি টাইমস থাকলে তখন এটা প্রেজেন্ট পারফেক্ট। আর হাউ লং থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা সুন্দর একটা রুলসের গাইডলাইন, এটা আপনারা সবাই একটু মনে রাখেন আর কি। এরপর আমরা দেখি তাহলে। ওকে, এখানে আমরা
একটা এই জায়গায় এসে একটা রুল পাচ্ছি, যেটা আপনারা ছোটবেলা থেকে আই হোপ করছেন অনেকে। সেটা হচ্ছে কখন আমরা কখন আমরা আই উইশ এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব, কেমন? তো নর্মালি আপনারা জানেন আই উইশ থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং সেটা শুধু আই উইশ এর ক্ষেত্রে না, আপনারা অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করার একটা নিয়ম আপনারা পেয়েছেন অনেকে। সো মূল ব্যাপারটা হচ্ছে এখানে, যদি কোন একটা সেন্টেন্স উইশ দ্বারা আনরিয়েল অর্থ বোঝায়, যেমন ধরেন কেউ যদি বলে আমি যদি কবি হতাম, আমি যদি প্রেসিডেন্ট হতাম, আমি যদি বিলিয়নিয়ার হতাম, তো এরকম যখন আমরা ব্যবহারটা করি, তখন সাধারণত সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। কিন্তু আমরা একটা জিনিস প্রায় খেয়াল করি না, সেটা হলো কখনো কখনো উইশের পরে পাস্ট পারফেক্ট টেন্স হতে পারে। কখন পাস্ট পারফেক্ট টেন্স হতে পারে এটা বোঝার জন্য শুধু একটা বিষয় মাথায় রাখবেন, উইশের পরের অংশটা সেটা কি বর্তমান কালের ইচ্ছা বোঝায় নাকি সেটা অতীত কালের ইচ্ছা বোঝায়। যদি এমন হয়, কেউ যদি এভাবে ধরেন বলল যে ইস, আমি যদি এখন একজন ডাক্তার হতাম, আমি যদি এখন একজন রাজা হতাম, হ্যাঁ আমি যদি এখন লন্ডনে থাকতাম, তাহলে আমি একটা আহ, উ- উ- অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারতাম। তো এই ধরনের সেন্টেন্স গুলোর ক্ষেত্রে কি হয়, এগুলোর ক্ষেত্রে নর্মালি যেটা হয়, আপনি আগে মেক শিওর করবেন ইচ্ছাটা কি বর্তমান কালে নাকি অতীত কালে। কেউ যদি বর্তমান কালে, উইশ মানে মনে রাখতে হবে আনরিয়াল ডিজায়ার, মানে অবাস্তব আকাঙ্ক্ষা। তো এরকম অবাস্তব আকাঙ্ক্ষা বর্তমান কালে আমরা প্রকাশ করতে পারি, অতীতেও পারি। যদি বর্তমান কালে প্রকাশ করি তখন সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন কেউ যদি বলে আই উইশ আই ড্যাশ আই কেম নাও, তাহলে সেন্টেন্সের নাও আছে, তার মানে বর্তমান কালের এখন যে ইচ্ছাটা সে পূরণ, আকাঙ্ক্ষা বা আক্ষেপ এখন প্রকাশ করতেছে সেটাই বোঝাচ্ছে। সো আই উইশ আই ওয়ার এ কিং নাও। কিন্তু কেউ যদি বলে নাও এর জায়গায় আই উইশ আই বি এ কিং লাস্ট ইয়ার, মানে গত বছর যদি আমি একজন রাজা হতাম, গত বছরের সময়ে যদি আমি যে একজন যদি রাজা থাকতাম, তাহলে আমি অনেক কিছু করতাম। তাহলে এক কথায় তার আকাঙ্ক্ষা বা ইচ্ছাটা এটা হচ্ছে অতীতের একটা আকাঙ্ক্ষা, এটাও আনরিয়াল। মানে উইশের ডিজায়ার মানে হচ্ছে আনরিয়াল ডিজায়ার বা অবাস্তব আকাঙ্ক্ষা বা ইচ্ছা। কিন্তু সেটা যদি বর্তমানের হয় তাহলে পাস্ট ইনফিনিট টেন্স হবে। আর ওটা যদি অতীতকালের এরকম অনাকাঙ্ক্ষিত কিছু একটা যদি আক্ষেপ প্রকাশ করে, হ্যাঁ, তো মানে অসম্ভব কোনো একটা আক্ষেপ যদি অতীতকালের ক্ষেত্রে প্রকাশ করে, তখন সেটা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার না করে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। আচ্ছা, একটা প্রশ্ন হলো, উইশ ফ্যান্সি আনরিয়াল ইমাজিনেশন কিনা? হ্যাঁ অবশ্যই। আয়ুষ আইওয়ার এ বার্ড, এটা কি বর্তমানে কিনা? হ্যাঁ, নর্মালি যদি কোনো ওয়ার্ড না থাকে, মানে নাও, রাইট নাও, এট দিস মোমেন্ট, লাস্ট ইয়ার, অথবা ইয়েস্টারডে, এই ধরনের কোনো যদি মানে সময়বাচক শব্দ যদি না থাকে, তাহলে আমরা সাধারণত এটাকে বর্তমানের ধরে নেই। এই জন্য আমরা সাধারণত আই উইশ আই ওয়্যার এ বার্ড, এটাই হচ্ছে আমরা আনসার দেই। তবে পরীক্ষা যদি কখনো আপনাদেরকে মার্কিং করে দেয়, ধরেন একটা ইয়েস্টারডে ওয়ার্ড দিল, লাস্ট ইয়ার দিল, তখন এটা আপনারা পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করবেন। এখানে কয়েকটি উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলো সবগুলোতে দেখবেন ফার্স্ট ইনডিফিনিট দিয়ে করা হয়েছে। ও চারটে রুল আপনাদেরকে বলা হয়নি। আই উইশ এর পরে যদি কখনো বিভার্ব থাকে, কেন আই ওয়্যার হয়, এটা একটু মনে রাখবেন ইফ এবং আই উইশ, আর একটা হচ্ছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো, এগুলোর ক্ষেত্রে কখনো ওয়াজ বসানো যায় না। এজন্য ওখানে যদি কখনো বিভার্ব হিসেবে ওয়াজ এবং ওয়্যার যদি আপনার পরীক্ষার অপশনে থাকে, তাহলে আপনার সবসময় ওয়্যার বসাবেন, ওয়াজ কখনো বসাতে পারবেন না। এই রুলটা সবাই একটু মনে রাখবেন। তারপরে আমরা দেখবো, এই যে তেমন দেখেন 245 নম্বর রুলটা দেখেন, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে আই উইশ আই ড্যাশ মাই হোমওয়ার্ক লাস্ট নাইট। এই লাস্ট নাইট এটা অতীতকালের চিহ্ন না? এই কারণে দেখেন, এটা এই অতীতকালের এই চিহ্নটা এখানে থাকা সত্ত্বেও আমরা এখানে, অর্থাৎ লাস্ট নাইট থাকলে তো নর্মালি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, সেখানে এই পাস্ট ইনডিফিনিটের চিহ্ন থাকা সত্ত্বেও আমরা আই এর পরে এই শূন্যস্থানে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ডিড না দিয়ে আমরা হ্যাড ডান উত্তর পাচ্ছি। এটার কারণ কি? কারণ এখানে এই যে আই উইশ এর ক্ষেত্রে যদি এরকম অতীতকালের চিহ্ন থাকে, তাহলে সেটা উত্তর করার সময় পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে উত্তর করতে হবে। তারপরে ইট ইজ টাইম হাই টাইম, এটা তো আপনারা একেবারে ছোটবেলা থেকে পড়ছেন, ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম থাকলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা কি আপনারা পড়ছেন? মনে আছে আপনাদের নাকি আপনারা আসলে ভুলে গেছেন? ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম থাকলে এরপরের অংশটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা খুবই কমন একটা রুল কিন্তু। এই জন্য উদাহরণে দেখেন, ইট ইজ হাই টাইম উই আওয়ার ফুড হ্যাবিটস, মানে একেবারে সর্বোচ্চ সময় আমাদের খাদ্য অভ্যাস চেঞ্জ করার নাকি, তাহলে উই চেঞ্জড হয়ে গেল, অর্থাৎ
পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং এই একটা প্রশ্ন দেখেন সপ্তম প্রভাষক পরীক্ষায় আসছে, 11তম প্রভাষক নিবন্ধনেও আসছে। তার মানে আমি আগেই বলেছি এই নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো একটু সহজ হয়। হ্যাঁ, ইটস টাইমের পরে টু হয় না স্যার। এটা যদি কখনো এরকম হয় ইটস টাইম ফর মি বলছে, তখন আমরা অনেক সময় বলি ইটস টাইম ফর মি টু ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, এটা এখন আমার জন্য এই কাজ করার সময় হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ এই সময়টা এখন আমার কাজ করতে হবে। তাহলে ইট ইজ টাইম ফর মি টু ডু দ্য ওয়ার্ক এরকম। কিন্তু ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম এরপর একটা ক্লজ দেওয়া হয়েছে। এটা বুঝবেন কেমনে? এটা হাই টাইমের পর একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, উই। উই, হি, উই। তার মানে ইট ইজ হাই টাইমের পরে যদি এরকম কোনো সাবজেক্ট চলে আসে, তাহলে বুঝতে হবে এরপরে ভাবতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এভাবে আমরা এখানে আরো বেশ কিছু উদাহরণ পাচ্ছি। একই উদাহরণগুলো আর বারবার আমি বলতে চাচ্ছি না, এগুলো আপনারা নিজেরা পড়ে নিলে হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে রুলটা দেখেন আবার। হুম, এরপরে রুলটাতে আমরা দেখতে পাচ্ছি কোথায় গেল, এর ভবিষ্যৎ বোঝালে আনটিল অথবা টিল এর পরে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। উল্লেখ্য, আনটিল এর পরে নেগেটিভ ক্লজ বসে না। এটার কারণটা আপনারা সবাই জানেন, আনটিল মানেই তো একটা নেগেটিভ ওয়ার্ড, এই জন্য আনটিল এর পরে যে ক্লজটা আসবে সেটা অবশ্যই অ্যাফার্মেটিভ হবে, হ্যাঁ বোধক হবে। এটা না বোধক করা যাবে না, কারণ আনটিল এর পরে নেগেটিভ বসালে দুইটা নেগেটিভ হয়ে যাবে একসাথে। এটা কি প্রশ্ন আসলো তাহলে? আনটিল যতক্ষণ না, ইয়েস, ঠিক আছে এটা। তারপরে আমরা এরপরে টেন্সের ফাংশন যদি বলেন, তাহলে এখানে স্পেসিফিক কোনো টেন্স আসলে ঠিক বলা যায় না। তবে সাধারণত এমনি টিল আনটিল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করি। এর বাইরে ভিন্ন কোথাও যদি ব্যবহার করা হয়, যেমন আনটিল এর পর অনেক সময় ইনডিফিনিট টেন্স হয়, এই যে লেটস ওয়েট আনটিল দ্য রেইন স্টপস, এরকম অনেক সময় ইনডিফিনিট টেন্সও ব্যবহার করা হতে পারে। হ্যাঁ, তারপরে দেখেন স্টে হিয়ার আনটিল আই রিটার্ন, এই ধরনের উদাহরণগুলো এখানে পড়ে দিতে। এরপরে আমরা রুলস বলবো। এই যে অ্যাজ ইফ অ্যাজ দা এবং সিন্স একটা রুলস আছে, এই রুলসটা এখানে দেওয়া হয়েছে। এই যে সিন্স এর পূর্বের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা সহজে বোঝার জন্য আমি আপনাদেরকে একটা রুলস লিখে দিচ্ছি, এটা আপনারা সবাই ভালো করে খেয়াল করেন। যদি যদি কোন একটা সেন্টেন্সের প্রথম ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কেমন, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট বা পারফেক্ট প্লাস সিন্স, অনেক সময় সিন্স এর আগে পরে ক্লজ হতে পারে, অথবা আরেকটা হচ্ছে অ্যাজ ইফ, অথবা আরেকটা হচ্ছে অ্যাজ দো। যদি এই সমস্ত ওয়ার্ড গুলোর পরে, হ্যাঁ, এই আপনি শুধু শব্দ মুখস্থ করবেন এই তিনটে আইটেম, ঠিক আছে? ব্যাস, ঠিক আছে, এটা একটু সবাই দেখেন। আপনার ওয়ার্ড গুলো একটু দেখেন, এই যে সিন্স অথবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এই ওয়ার্ড গুলো একটু আলাদা করে মার্কিং করে দিচ্ছি। যদি এই সমস্ত শব্দগুলা, মানে পরীক্ষা যদি দেখেন কোনো বাক্যের মাঝখানে সিন্স আছে, অথবা বাক্যের মাঝখানে অ্যাজ ইফ, অথবা বাক্যের মাঝখানে অ্যাজ দো, সেক্ষেত্রে প্রথম ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা পারফেক্ট হয়, তাহলে বুঝবেন পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যদি ব্যাপারটা যদি এরকম হয় যে প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিট, প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিট, তখন আপনাকে অবশ্যই এই দ্বিতীয় অংশটা আর ইনডিফিনিট রাখা যাবে না, এটা পাস্ট পারফেক্ট করে দিতে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, সবাইকে বুঝতে পেরেছেন? অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তখন দ্বিতীয় অংশ হবে পাস্ট ইনডিফিনিট, আর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। ওকে, আই হোপ এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন তাহলে। তাহলে যেমন উদাহরণটা একটু দেখা যাক, এই যে সিন্স, 273 নম্বর দেখেন। সিন্স এর পরের অংশ আই রিড ইউর ফার্স্ট নোবেল। এখন আপনারা বলতে পারেন রিড এটা প্রেজেন্ট ফর্মে না হয়ে স্যার এটা তো পাস্ট ফর্মে হলো একই, রিড এর পাস্ট ফর্মে হতো রেড, সেম উচ্চারণ ভিন্ন কিন্তু শব্দটা তো বানান সেম। তাহলে এখন এটা আমি কিভাবে বুঝতে পারি? আচ্ছা, তাহলে আমরা একটু আনসার করি। সিন্স এর পরের অংশ তো পাস্ট ইনডিফিনিট হওয়ার কোনো কারণ, প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কোনো কারণ নেই। আপনারা দেখতে পাচ্ছেন সিন্স এর পরের অংশ হয় পাস্ট ইনডিফিনিট হবে নাহলে পাস্ট পারফেক্ট, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট। তাহলে সিন্স এর পরের অংশ পাস্ট ইনডিফিনিট কখন হবে? এই যে সিন্স এর পরের অংশ পাস্ট ইনডিফিনিট কখন, যখন সিন্স এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা পারফেক্ট। তাহলে এখানে সিন্স এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা পারফেক্ট আছে কোথায়? একটা হচ্ছে এতে আই হোপ, আর একটা হচ্ছে আই হ্যাভ হোপড। তার মানে আই হোপ টু মিট ইউ সিন্স আই রেড ইউর ফার্স্ট নোবেল, অথবা আই হ্যাভ হোপড। এখন আর তাহলে আমরা কোনটা দিতে পারি? হোপ এবং হ্যাভ হোপ দুটোই তো কারেক্ট, ঠিক আছে? তো এখানে যদিও এটা একটা প্রাথমিক শিক্ষক পরীক্ষায়
এবং ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে এখানে দুটো অপশনে দিয়েছে। তো সাধারণত দুটো থাকলে আপনার প্রেজেন্ট পারফেক্ট দিতে পারেন, তবে পরীক্ষায় সাধারণত এরকম অপশন দুটো দেয় না, সাধারণত একটা অপশনই দেয়। আর সবচেয়ে কমন আনসারটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, সেটাই সাধারণত দিতে হয়। ঠিক আছে। আচ্ছা, রিডের উচ্চারণটা হচ্ছে রেড। ঠিক আছে, লাল উচ্চারণ যেটা আর কি, সেটাই হচ্ছে পাস্ট ইনডিফিনিট এবং পারফেক্টের মানে সরি পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মের উচ্চারণ হচ্ছে সেটা। এরপরে আমরা দেখতে পাচ্ছি আহ ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি 273 নম্বরে, সরি 274-এ, ইট ইজ মেনি ইয়ার্স। এখানে দেখেন সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, তাই পরের অংশ পাস্ট ইনডিফিনিট। এটা হচ্ছে আই ম্যাট ইউ, পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ মিট এ পাস্ট ফর্ম ম্যাট, এম ই টি, ই একটা চলে যাবে। কেমন? তারপরে ইট ওয়াজ লং সিন্স, এখানে লং সিন্স এর আগেরটা দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ, এবং এই কারণে পরেরটা পাস্ট পারফেক্ট, উই হ্যাড ম্যাট লাস্ট। প্যান্টটা একটু ইয়ে করে দেন, ওখানে এসি অফ। আচ্ছা, তারপরটা হচ্ছে নাথিং সিন্স হি ওয়াজ অন লিভ। এখানে এখানে সবগুলোতে আপনার সেম উদাহরণটা আমরা দেখতে পাবো। দেন কামস, এখানে আরো বেশ কিছু রুলস আছে। এই রুলসটা একটু দেখেন, এই যে অ্যাজিভাস, এটা আর আপনাদেরকে তারা বোঝাতে দরকার নাই। সিন্স এবং অ্যাজিভাস দো এগুলো সবগুলো আসলে সেম নিয়মে চলবে, এগুলো আপনারা পড়ে নেবেন। তারপরে আর একটা দুটো রুলস এর কথা আপনাদেরকে বলতে হবে, যেটা আজকে আপনাদেরকে 5টা নাম্বার দেওয়ার ওয়াদা করেছি। আরেকটা রুল হচ্ছে এটা, এই রুলটা একটু ভালো করে দেখেন, খুব মনোযোগ দিয়ে এটা দেখবেন। এটা হচ্ছে আরেকটা কমন একটা জায়গা পরীক্ষার জন্য। পজিটিভ ভার্বের কোন প্রশ্নটা জানলে, কোন রুলসটা জানলে আপনি মোটামুটি একটা প্রশ্ন কমন পাবেন, সেটা হচ্ছে এই 5টা শব্দ, হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প। আচ্ছা, আপনাদের আমি কোনো ক্লাসে কখনো পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম? কেন জানি মনে হচ্ছে আমি কোনো একটা ক্লাসে রিসেন্ট অনলাইন ব্যাচে আমি আলোচনা করেছিলাম। আপনাদের কি কোনো ক্লাসে আমি আলোচনা করেছিলাম? যদি না করে কাইন্ডলি বলুন। আমার মনে হচ্ছে আমি আলোচনা করেছি। হ্যাঁ হ্যাঁ, কাউসার, থ্যাংক ইউ। রাইট। তাহলে আমি যেই ক্লাসে পজিটিভ ভার্বে আলোচনা করেছি, হ্যাঁ আমার ভার্বের ক্লাসে সম্ভবত আমি আলোচনা করেছিলাম আমার যুদ্ধের পর্ব। ও হ্যাঁ, আমার ইউটিউবের ওই ভার্বের ক্লাসের লিঙ্কটা তো দেওয়া আছে, না থাকলে এটা আমার চ্যানেলে গিয়ে আপনার ওই এনটিআরসি এর প্লে লিস্টটা দেখে নেবেন আপনারা। আমার এনটিআরসি এর প্লে লিস্টে ওই সবগুলা ভিডিও একসাথে পাবেন, এখান থেকে দেখে নেবেন। তাইলে তো একটা জিনিস আপনাদেরকে আগে যেহেতু পড়ানো হলো, তাহলে এটা আপনাদের আর কথা নেই, এটা আপনারা ভালো করে বুঝে নেবেন। এরপরে আরেকটা এখানে ইম্পর্টেন্ট রুল ছিল, সেটা এখনো আসেনি। তো সেটা এটা উদাহরণগুলো আপনারা করে নেবেন, যারা পজিটিভ পারফরম্যান্স ক্লাসটা আবার করে নেবেন, তারা এই এক্সারসাইজের প্র্যাকটিস গুলো করবেন। দ্যাটস মাই রিকোয়েস্ট টু ইউ। তারপরে হচ্ছে আরেকটা রুলসের কথা বলছিলাম, ওটা কোথায় গেল? এই যে পাওয়া গেছে, একটু দেখেন সবাই ভালো করে দেখেন। এই খুবই কমন একটা জায়গা, ভার্বের আইন যে কখন ব্যবহার করা হয় এটা নিয়ে আজকে অলরেডি আমার স্টুডিওতে আমি একটা রেকর্ড নিয়েছি, আমার ভিডিও রেকর্ড করেছি, ওইটা তারপরে রিলস আকারে পাবেন। শীটটা আজকে দেওয়া যাবে কিনা? আচ্ছা সাজ্জাদ, এই শীটটা মূলত ক্লাস নেওয়ার উপযোগী আর কি, কিন্তু শীট আকারে দিতে গেলে আপনাদেরকে এখানে কিছু কাজ করতে হবে। হ্যাঁ, কাজ বলতে এগুলাকে আর একটু সাজানো গুছানো, পেজের বিভিন্ন সেটিং আছে, মার্জিন আছে, এগুলো একটু রেডি করে নিতে হবে। ও আচ্ছা, আপনাদের যে আমি শীটের কথা বলেছিলাম, ওই শীটটা আমি আজকে আমার অফিসের যিনি এডিটর তার সাথে কথা বলেছি, কবে নাগাদ ওটা দেওয়া যায়। তো উনি আমাকে আশ্বস্ত করলেন আগামী বুধবার পসিবলি উনি প্রিন্ট করতে পারবেন। হ্যাঁ, তো উনি নিজে একজন স্টুডেন্টশিপ প্রায় শেষের দিকে, তো ওনার পাশাপাশি উনি এই ধরনের এডিটিং এর কাজ করেন। তো এখনই বুধবারটা যদি কোনো কারণে একদিন দুদিন মিসিং হয়, আমরা আশা করতে পারি যে ইনশাল্লাহ আমরা 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ এটা নিশ্চিত করে পাচ্ছি। ঠিক আছে। সো আপনারা শীঘ্রই শীটটা পাবেন, এবং শীটটা যদি বই আকারে পাবলিশ করা হয় তাহলে মনে হয় আরো ভালো হবে, একসাথে হারাবে না। শীট অনেক সময় আলাদা আলাদা করতে হারিয়ে যায়। তো দেখি আমি বেস্ট যেটাই হয় সেটাই আপনাদের জন্য প্রোভাইড করবো ইনশাল্লাহ। আর আচ্ছা, আজকেরটা সাজ্জাদ একটু সময় দিতে হবে। এটা যেন আমি প্রপারলি এটা পুরোটা ইয়ে করে রেডি করলে দেন আপনাদেরকে ইনশাল্লাহ প্রোভাইড করতে পারবো। আচ্ছা, তারপরে আমরা আরেকটা জিনিস দেখে নিচ্ছি, সেটা হচ্ছে
কোথায় গেল, ও সো যেটা বলছিলাম, হিয়ার, নোটিস, তারপর হচ্ছে সি, স্মেল, এই ওয়ার্ড গুলো ফাংশন হচ্ছে, এই ওয়ার্ড গুলো থাকলে সাধারণত কি হয়, ভার্বের আইনজি হয়। এটা আপনাকে জানেন কি? যদি না জানেন একটু মনে রাখবেন। কাউসার ভাবে থ্যাংক ইউ, আপনি একটা পেজ শেয়ার করেছেন, ভেরি গুড। তারপরে হিয়ার, নোটিস, সি, স্মেল এবং ওয়াচ, এই ওয়ার্ড গুলো মনে রাখবেন কেন? এগুলো পরে ভার্বের আইনজি হয়, কেমন? তো কিছু বলে হি স মি, হি স মি টু সিং হবে, সে আমাকে গান গাইতে দেখলো, কেমন? হি স মি টু সিং, হি স মি টু ড্যান্স, হি স মি টু প্লে। আরেকটা দিলে হি স মি প্লেইং। পরীক্ষা যদি এরকম অপশন দেয় তখন আপনি কি লিখবেন? হি স মি প্লেইং লিখবেন, অর্থাৎ ভার্বের আইনজি। তো এই ওয়ার্ড গুলো মনে রাখবেন, এই ওয়ার্ড গুলো পরে সেকেন্ড ভার্বটা থাকলে আইনজি যুক্ত হবে। ঠিক আছে? সম্ভবত ভার্বের ক্লাসে এই ধরনের আমি একটা পয়েন্ট বলেছি বলে মনে করতেছে। এই যেমন হিয়ারের ক্ষেত্রে সেম, আই হার্ড দ্য লিটল বয় ক্রাইং হবে, কারণ সি, ওয়াচ, হিয়ার এগুলো পরে যে ভার্বটা সেটা আইনজি। তারপরে আহ, এই যে আরো একটা এরকম লিস্ট আছে, ক্যাচ, ফিল, ফাইন্ড, ইমেজিন, লিভ, এগুলো পরেও ভার্বের আইনজি হবে। এটা আপনারা একটু মনে রাখবেন। এটা হচ্ছে এক্সট্রা লিস্ট, ওখানের সাথে আপনারা ইয়ে করে নিন। এগুলো এগুলো লিস্ট গুলো আপনারা একসাথে করে নিন, আপনাদের যারা নোট করেন আপনারা ইয়ে করেন। তো আচ্ছা, আরেকটা কথা, এটা একটু স্পেশাল। এটা হচ্ছে গোয়ের পরে নির্দিষ্ট কয়েকটা কাজে গেলে তখন গোয়ের পরে ভার্বের আইনজি করতে হয়। কিছু টু এর পরে ভার্বের আইনজি হয়, এগুলা কি কি? ভালো একটা প্রশ্ন করছেন। এটার উত্তর আমি আপনাদেরকে বলবো। আমি এখন আহ, বললে বা লিখতে গেলে অনেক ঝামেলা, তো বলে দেই। যেমন ধরেন লুক ফরওয়ার্ড টু, উইথ ভিউ টু, ঠিক আছে, গট ইউজ টু, গেট ইউজ টু, বি ইউজ টু, এই ধরনের ফ্রেজ গুলো আর কি। এটা নিয়েই আপনারা মনে হয় কয়েকদিনের মধ্যে একটা রিল পাবেন পেজে। আজকে এটা শুট হলো, তারপর আমি বলে দিলাম আপনাদেরকে, আপাতত এগুলো মনে রাখবো। হ্যাঁ, এরপরে দেখেন, ইটস নো ইউজ, ইটস নো গুড, এটা সাধারণত অনেক জায়গায় লেখা হয় না, এই রুলসটা একটু কম দেখা যায়। এটা এখানে একটু পড়ে নিন, এটা পরে ভার্বের আইনজি। আর গো এর পরে আইনজি কেন হয় জানেন? এটা সব ভার্বের সাথে না। গো এর পরে তো আমরা টু দেই, গো টু মিট, গো টু ডু দ্য ওয়ার্ক, এরকম। এটা হচ্ছে মূলত ফিশিং, সুইমিং, শপিং, জগিং, সার্ফিং, এই ওয়ার্ড গুলো মনে রাখবেন। কি কি বলছি? ফিশিং, সুইমিং, শপিং, সার্ফিং, হাইকিং, এই ধরনের ওয়ার্ড গুলো পরে এগুলো গো এর পরে আসলে এগুলো ভার্ব আইনজি। সেক্ষেত্রে গো টু হয় না, এটা মনে রাখবেন। আর এছাড়া এই ওয়ার্ড গুলো হচ্ছে সেগুলা যেগুলো হচ্ছে ক্লিপস্টক 84 পৃষ্ঠায় আছে, মানে এগুলো পরে ভার্বের আইনজি যুক্ত হয়। হ্যাঁ, এই ওয়ার্ড গুলো আলাদা করে মনে রাখতে হবে। তারপরে হচ্ছে আরেকটা, আমরা এখানে সম্ভবত লিস্ট পেতে যাচ্ছি। এই ওয়ার্ড গুলো কথা বলতেছিলাম, এগুলো মনে রাখার দরকার নেই, এই রুলটা এই জন্য এটা মার্ক করে দিচ্ছি না। তবে এগুলা রিলেটেড আরেকটা লিস্ট আছে, সম্ভবত এটা পরে দেওয়া হয়েছে, কিন্তু দূরে কেন সেট করলো এটা। আচ্ছা, কান্ট হেল্প, কুডন্ট হেল্প এর পরে যে ভার্ব আইনজি হয় এটা তো আপনারা জানেন। কান্ট হেল্প, কুডন্ট হেল্প হলে আইনজি হয়। আবার যদি ক্যানট বাট বলে তখন কিন্তু ভার্বে বেস ফর্ম হয়, এটা একটু মনে রাখবেন। এটা কেন লিখে আছে। তারপরে ইনফিনিটিভের রুলটা সেটা সেটিং করছে, লেংদি হয়ে গেছে। তারপরে হচ্ছে, আচ্ছা, টু যুক্ত ফ্রেজ গুলো দেখেন। এই যে উড়িয়ে মাইন্ডে করে ভার্ব আইনজি হয়ে গেছে। আচ্ছা, টু যুক্ত ফ্রেজ সাজ্জাদ আপনি দেখতে চাইছেন, সেখানে এখানে দেখবেন, এই যে এখানে আছে, এখানে সবগুলো টু যুক্ত ফ্রেজ। আশা করি আপনার একটা কাজ কমে গেল, এগুলো আপনি এখানে দেখে দেখে শিখে ফেলতে পারেন। With a view to, look forward to, with an eye to, be used to, get used to, adhere to, adverse to, addicted to, barred to, close to, পেয়েছেন? এগুলো সবগুলো পরে ভাববেন আইনজি। তারপর আমরা দেখতে পাচ্ছি আহ আরেকটা লিস্ট, এটা আচ্ছা ভালো কথা, প্রেফারের একটা ব্যবহার আপনাদের বলে ফেলি। প্রেফারের পরে যদি সাধারণত দুইটা ভাব থাকে, তখন একটা ভাব যদি ইনফিনিটিভ হয় তাহলে আরেকটা ভাব ইনফিনিটিভ, আর একটা জেনারেল হলো একটা জেনারেল, সাধারণত এই ধরনের একটা সিকোয়েন্স মেনটেন করা হয়, এটা একটু মাথায় রাখবেন। এই সেকেন্ড রুলটা হলো সেটাই, এই যে প্রেফারের পরে জেরান প্লাস টু প্লাস জেরান, মানে প্রেফারের পর একটা যদি ভার্ব এনজি থাকে, তার এরপরে টু এর পরে আরেকটা ভার্ব যেটা সেটা এনজি এনজি হবে। এটা হচ্ছে একটা মানে সেম
মিল দরকার, তো একই রকম যেন মিল থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে এরপরে প্র্যাকটিসে কোনো বেশ কম দেখলে আমাকে বলবেন। এই যে এই রুলটার কথা বলতেছে এতক্ষণে পাওয়া গেছে, অর্থাৎ কয়েকটা ওয়ার্ড আছে আবার এগুলো পরে আইএনজি ইউজ করা যাবে না, এগুলো পরে অবশ্যই ইনফিনিটিভ ব্যবহার করবেন। যেমন হি অ্যাডভাইস মি, হ্যাঁ, ডুইং দ্য ওয়ার্ক বলা যাবে না, হি অ্যাডভাইস মি টু ডু দ্য ওয়ার্ক। হি অ্যালাউড মি টু কাম বলতে হবে, হি অ্যালাউড মি কামিং বলা যাবে না। এক কথা এগুলো পরে ইনফিনিটিভ ব্যবহার করবেন। মানে কি, টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করবেন। একদম সহজ না? মানে পরীক্ষায় আপনি এই ওয়ার্ডগুলো দেখলেই মনে রাখবেন এর পরের ভার্বটা কি হবে, টু প্লাস ভার্ব। ধরেন আপনি পরীক্ষায় পাইছেন ইনেবল, ইনকারেজ, ফরবিট, ঠিক আছে? অথবা আপনি সেকেন্ড লাইনের ওয়ার্ড গুলা, ইনস্ট্রাক্ট, হি ইনভাইটেড মি, সে আমাকে ইনভাইট করলো, হি ইনভাইটেড মি টু ড্রাইভ দ্য কার নাকি ড্রাইভিং দ্য কার, আপনি বলবেন টু ড্রাইভ দ্য কার, কারণ এই ভার্ব গুলোর পরে ইনফিনিটিভ বসে। দেখেন এটা নবম প্রকাশন নিবন্ধন পরীক্ষা আসছে। এগুলো নবম পরীক্ষা মানে আমাদের আগে, আমরা মনে হয় 11তম না কত কমে দিয়েছিলাম, দশম বা এখন। তারপরে হচ্ছে এখানে বাকি সব তুলে এসছে। compass for students. ওকে, আই হোপ এগুলা পড়লে হয়ে যাবে। আর বাকি যেগুলো এখানে ছোট ছোট নোট আছে এগুলো আপনার পড়লে বুঝতে পারবেন। হ্যাঁ, তবে নোট গুলো পড়েন, আমার একটা রিকোয়েস্ট থাকবে, নোট গুলো পড়ে, যেমন সিকোয়েন্স অফ টেন্সের এখানে নোট আছে, এই নোট গুলো একটু পড়ুন। মোটামুটি ম্যাক্সিমাম সহজ নোট, এগুলো এত কঠিন কিছু না। তারপর আমার রিকোয়েস্ট থাকবে আপনারা নোট গুলো একটু পড়বেন, পড়লে ইনশাল্লাহ এটা আপনারা ভালো করতে পারবেন। আর এখানে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছি ছবির, এটা কিসের, এটা হচ্ছে রুল 2। সেটা হচ্ছে কিছু ফ্রেজ বা ওয়ার্ডের পরে ভার্বের আইনজি হয়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেম জিনিস, রাইট, থ্যাংক ইউ। সেম জিনিস। কাউসার হাবিব, সার্কুলার কখন আসতে পারে সাজ্জাদ? সার্কুলার সেদিন আসবে যেদিন সার্কুলার দেওয়ার জন্য কম্পিউটার অপারেটর সার্কুলারের কপিটা মন্ত্রণালয়ের অফিসে, অধিদপ্তরের অফিসে কি করবেন, আপলোড করবো, কেমন? তখনই সার্কুলার দেবে। যাই হোক, মজা করলাম। আসলে এখনো যেটা আপনাদেরকে বলেছিলাম, এই ফাইলটা মানে এই কাজটা ফাইনাল আউটপুট দেওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত ঊর্ধ্বতন মহলের কোনো ধরনের অ্যাপ্রুভাল আসেনি। মন্ত্রী বা সচিব বা এই ধরনের এখন অ্যাপ্রুভাল না আসাতে যে অফিসারের আন্ডারে ফাইলটা আছে এখন সেখানে পড়ে আছে, এবং আপাতত এটা নিয়ে আমার জানার মধ্যে কোনো ঠিক আসে নেই, আপডেট আসে নাই। হ্যাঁ, তবে এটা তো বললাম এটা এখন এমন অবস্থায় আছে, এনি টাইম এই ফাইলটা মুভ করলেই এটা হয়তো দেখা যাবে একদিন দুই দিনের ব্যবধানে হয়তো সার্কুলার চলে আসতে পারে। জিনিসটা হচ্ছে যে জাস্ট একটা নাড়া দেওয়ার দরকার, হয়তো মন্ত্রী হোক বা সচিব হোক তাদের হয়তো কি একজন হয়তো আর্জ করলে এটা হয়তো দ্রুত হবে। তো দেখি না, আমরা আমাদের মতো প্রস্তুতি নিয়ে আগাতে থাকি। যেহেতু এবারে 40 নম্বরে পাস নেই, এবারে হচ্ছে ফুল মার্কসের উপরে যে যত নাম্বার পাইতে পারে, একটা কম্পিটিশনের ব্যাপার আছে। সো আমরা এই সময়টাকে আমরা কাজে লাগাই। আমরা কোর্সে ভর্তি আছি মানে আমরা নিরাপদ, আমরা ট্র্যাকে আছি। ঠিক আছে, আমরা আমরা ট্র্যাকে আছি, আমরা গাড়িতে উঠে গেছি, আমরা এখন গন্তব্যে পৌঁছানোর পালা। আর মাঝখানে যদি আপনারা যদি বাস থেকে নেমে যান তাহলে তো কিছু করার নাই। হ্যাঁ, কিন্তু আপনি যদি এই ট্র্যাকে ধরে থাকতে পারেন তাহলে ইনশাল্লাহ চিন্তা নেই, পড়াশোনার মধ্য দিয়ে থাকেন, দ্যাট উইল হেল্প ইউ রিচ ইউর ডেস্টিনেশন। ওকে, তো তাহলে আমরা এখানে শেষ করছি, সবাই তাহলে ভালো থাকুন। আজকের ক্লাস এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।